নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি পাপিয়া। শুরু করছি সরগরম প্লাস। আর পাপিয়ার সঙ্গে রয়েছি আমি শুভ্রজিৎ। রাজ্যে সিওর সুরক্ষায় যেদিন তাকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেয়া হচ্ছে, সেদিনই একেবারে হুমকি হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে 31 তারিখ তিনি দিল্লি যাবেন এবং নির্বাচন কমিশন ঘেরাও করবেন যদি না একেবারে স্বচ্ছ তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। আর এদিকে এসআইআর শুনানিতে তৃণমূল সাংসদের পরিবারের নাম নিয়ে তুঙ্গে সংঘাত। আর অন্যদিকে নৈরাজ্য বাংলাদেশকে আর কতটা অন্ধকারের দিকে ঠেলবে, তার কারণ একদিকে যখন মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তখন অন্যদিকে সঙ্গীত শিল্পী জেমসের অনুষ্ঠানে বেলাগাম তাণ্ডবের ঘটনা ঘটলো। সেই ছবি আপনাদের সামনে রাখবো। স্টুডিওয়ে অতিথিরা রয়েছেন, প্রত্যেকের কাছে এই নিয়ে আসবো, কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো নিঃসন্দেহে আজকের দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। সাংবাদিক বৈঠক করে একেবারে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে আক্রমণ করলেন। 31 তারিখ দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে উত্তর না পেলে কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি। দেখুন, আজকে প্রায় 1 মাস হয়ে গেছে, জ্ঞানেশবাবু, ভ্যানিশবাবু কোনো সদুত্তর তাদের থেকে আমরা পাইনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার একদিকে যখন এসআইআর এর শুনানি পর্ব শুরু হলো, সেদিন ফের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নিশানায় দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে এবার ভ্যানিশ বাবু বলে কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিন কয়েক আগে ঠিক এভাবেই আক্রমণ শানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। ইলেকশন কমিশন একবারও কি ভেবেছেন ভ্যানিশ কুমার বাবুরা একবারও বিজেপির দালালরা ভেবেছেন? পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়ে যাওয়ার পর 28শে নভেম্বর দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছিলেন তৃণমূলের প্রতিনিধিরা। দুপক্ষের মধ্যে কি কি বিষয়ে আলোচনা হয়েছে তা নিয়ে দুই তরফে নানা দাবি করা হচ্ছে। এই আবহেই ফের সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি ভারতবর্ষের ইলেকশন কমিশনার, আপনি বিজেপির ইলেকশন কমিশনার নয়। ইলেকশন কমিশনের কাছে আমরা একটা প্রতিনিধি দল নভেম্বরের শেষের দিকে 28 তারিখ পাঠিয়েছিলাম এবং আমাদের বেসিক 5টা প্রশ্ন ছিল। ইলেকশন কমিশনকে আমরা বলেছিলাম এই 5টা প্রশ্নের সদুত্তর আমরা চাই এবং জবাব আপনাদের দিতে হবে। আজকে প্রায় 1 মাস অতিক্রান্ত, এখনো পর্যন্ত একটা প্রশ্নের সদুত্তর আমরা পাইনি। রাজনৈতিক কথাবার্তা বলবেন না, যুক্তি বলুন যে নির্বাচন কমিশনের পদ্ধতিতে এখানে ভুল আছে, এটাকে সংশোধন করা প্রয়োজন। যুক্তি দিয়ে প্রমাণ করুন, কোনো যুক্তি নেই। এটা করলে পরে ত্রুটিযুক্ত নির্বাচক তালিকা তৈরি হবে বা ভোটার লিস্ট তৈরি হবে। যুক্তি দিন, যুক্তি লাগবে তো। যাত্রাপালার নাটক ডায়লগ বলে কি হবে? যাত্রাপালার নাটক যাত্রাতে গিয়ে বলবেন, রাজনীতি করতে এসছেন, লজিক দিয়ে কথা বলুন। এদিকে নতুন স্লোগান প্রকাশ করা হয়েছে তৃণমূলের তরফে। তাদের এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, যতই করো হামলা আবার জিতবে বাংলা। এই স্লোগানকে সামনে রেখেই পথে নামবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 31শে ডিসেম্বর দিল্লিতে নির্বাচন কমিশনে যাওয়ার পর 2রা জানুয়ারি থেকে নতুন কর্মসূচি নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2 জানুয়ারি থেকে বিভিন্ন জেলায় আমি নিজে যাব, সেখানে আমার কিছু কর্মসূচি থাকবে, জনসভা থাকবে, রোড শো থাকবে, কিছু কমিউনিটি ইন্টারাকশন থাকবে। আমি 2 তারিখ দক্ষিণ 24 পরগনা বারুইপুর থেকে সভা শুরু করব। তারপরের দিন আমি উত্তরে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার নিয়ে চা বাগানের শ্রমিকদের নিয়ে একটা ইন্টারাকশন করব, একটা আলোচনা সভা বা একটা সভা তাদের সাথে করব। তৃণমূল পথে নামার ইচ্ছে থাকলে তো কেউ আমাদের মানা করার বিষয় নেই। 100 বার পথে নামুক, কমসে কম একটু ধুলো কেমন হয় দেখবে, ঘাস কেমন হয় দেখবে। তো তৃণমূলের নেতাদের, অভিষেক ব্যানার্জির মতো নেতাদের তো ঘাস গাছের কাঠ হয় না, তক্তা হয় না, ধান হয়, এটাই জানে না, কিছুই জানে না ধানের তক্তা হয় কিনা। সব মিলিয়ে ভোট যত এগিয়ে আসছে, এসআইআরকে কেন্দ্র করে ততই চড়ছে রাজ্য রাজনীতির পারদ। অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। দেখুন, বারবার একটা কথা ঘুরে ফিরে আসে, আপনারাও জানেন যে এসআইআর হলো ভোটার তালিকা ঝাড়াই বাছাইয়ের প্রক্রিয়া, কিন্তু তা নিয়ে এত রাজনৈতিক চাপানো তো একেবারে শুরু থেকে আমরা দেখে আসছি। আমি তন্ময়ের কাছে আসবো। তন্ময়, 4-5 মাস আগে থেকে শাসক দল তীব্র আক্রমণ শানিয়েছে যে এসআইআর নামে এনআরসি করার চক্রান্ত হচ্ছে, হুমকি হুঁশিয়ারি লাগাতার অব্যাহত। তারপরও এসআইআর-কে যেহেতু আটকানো গেল না, তাই ভোট ব্যাংককে ধরে রাখতে একটা নকল যুদ্ধ খেলা চলছে, এমনই তো বলছে বিজেপি। না, প্রথমেই আমি একটা কোটেশন দিয়ে শুরু করি, সেটা হচ্ছে ওবেইং ল ইজ নট অলওয়েজ ওবেইং দ্য মোরালিটি, ইট ইজ ওবেইং পাওয়ার। এটা জুলিয়াস সিজারের একটা
কোটেশন সেটা খুব প্রযোজ্য আজকে ভারতের জাতীয় নির্বাচন কমিশনের জন্য। তাদের যে মোরালিটি, তাদের যে সাংবিধানিক জায়গা, সেই জায়গাটা ছেড়ে যখন তারা বিজেপির অর্থাৎ কোনো পাওয়ারের হয়ে তাদের আনুগত্য দেখা যায়, যারা ক্ষমতায় আছে তাদের প্রতি আনুগত্য দেখা যায়, তখন তো স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা উঠবে এবং বাংলা থেকে তার বিরোধিতা করা হবে। বাংলায় পথ দেখায়, বাংলায় পথ দেখাবে, সেই জন্যেই এই বিরোধিতাটা বাংলায় হচ্ছে। বাংলায় বোঝাবে যে এদের যা যা চিন্তা ভাবনা, যেভাবে এরা দখল করতে চায় বাংলাকে, এইভাবে বাংলা দখল করা যায় না। বাংলাকে দখল করতে গেলে বাংলার মানুষের হৃদয় জিততে হবে, সেই জায়গাটা করতে পারছে না। এখানেই তো প্রশ্নটা যে এসআইআর এর নামে কেন আপনারা বলছেন যে বাংলা দখল করতে চাইছে বিজেপি? তার কারণ হচ্ছে খুব সহজ। এসআইআর যখন চালু করা হলো 40 জন, তারপরে প্রায় 40 জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। তার জবাব নির্বাচন কমিশন দিয়েছে? দেয়নি। যখন এসআইআর শুরু হয় তার আগেই বিজেপির নেতৃত্ব ঘোষণা করে দিলেন যে 1,20,00,000 লোকের নাম বাদ যাবে। এখন অবধি প্রাথমিক যে খসড়ার লিস্ট বেরিয়েছে সেখানে বেরোলো কি 1,83,000, 2 লক্ষই ধরে নিন। 2 লক্ষ লোক হচ্ছে ভুয়ো হিসাবে ধরা পড়েছে, বাকিরা অন্যান্য কারণে, সেটা তো পরে আসছি। তাহলে এই যে 2 মাস ধরে নির্বাচনের আগে যেভাবে মেরুকরণের রাজনীতি করে বিজেপি বিষয়টাকে ফায়দা তোলার চেষ্টা করলো এবং নির্বাচন কমিশন কখনো সেটার বিরোধিতা করলো না। নির্বাচন কমিশন সবসময়তে একবার করে মিটিং করে আসছে নির্বাচন কমিশনের সঙ্গে, বেরিয়ে এসেই এই স্টেটমেন্ট দিচ্ছেন এবং যখন আমরা পাল্টা যাচ্ছি তখন কিন্তু সেই ক্লারিফিকেশন দিচ্ছেন না। আমরা বারবার এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছিলেন 5টা প্রশ্ন, আমরা প্রশ্ন করছি, তার উত্তর দিচ্ছেন না। সুতরাং বারবার এর আগে ভুয়ো ভোটার, ভোট চুরি, এই সমস্ত নিয়ে প্রশ্ন করা হয়েছে, উত্তর দিয়েছেন কে? বিজেপির নেতৃত্ব। প্রশ্ন করা হচ্ছে মুখ্য নির্বাচন আধিকারিককে, উত্তর দিচ্ছেন কে? অনুরাগ ঠাকুর দিল্লিতে। এখানে প্রশ্ন করা হচ্ছে, এখানে উত্তর দিচ্ছেন শুভেন্দুবাবু, কখনো রাহুল সিনহা, কখনো শ্রমিকবাবু, এখন সুকান্তবাবু, তারা উত্তর দিচ্ছেন। তাহলে এই যে বিজেপির সঙ্গে চক্রান্ত করে, একই কথা বারবার বলছি, এই শোতেও বলেছি, সেটা হচ্ছে বিজেপি যেটা চেষ্টা করছে ভোটকে মেরুকরণ করার। এসআইআরের সঙ্গে সিএর কি সম্পর্ক, এসআইআর এর সঙ্গে নাগরিকত্বর কি সম্পর্ক? কিন্তু নির্বাচন কমিশন সুস্পষ্টভাবে বারবার এই দুটোকে লিঙ্ক করে দিচ্ছে এবং সেই লিঙ্কেজ নিয়ে মানুষ আতঙ্কে কাটাচ্ছে। তাহলে মানুষের হয়ে কথা বলতে হবে। আমার শুধু এখানে একটা প্রশ্ন করে আমি রাজশ্রীর কাছে আসবো। সেখানে তন্ময় ঘোষ বলছেন যে আনুগত্য দেখাচ্ছে বিজেপির প্রতি নির্বাচন কমিশন। যদি সত্যি আনুগত্য হতো তাহলে শুভেন্দু অধিকারী যে 1 কোটি নাম বাদ যাবে বা শান্তনু ঠাকুর 1,20,00,000 নাম বাদ যাবে, এ তো ধারে কাছ দিয়ে সেই সংখ্যাটা যায়নি। 58,20,000, এটা কি আনুগত্যের মানে? যদি উদাহরণ হয় তাহলে আনুগত্য শব্দটার মানে বদলাতে হবে। এক। আর দ্বিতীয়, আমি রাজশ্রীর কাছে আসবো। আমি বলছি, কিছুক্ষণ আগে দেখছিলাম সুকান্ত মজুমদার বলছেন যে যুক্তি দিন, রাজনীতির কথা বলবেন না। এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি 1,36,00,000 কথা বলছেন, তার তালিকা প্রকাশ করতে হবে। এর মধ্যে কোথায় রাজনীতি আছে? এটা তো স্পষ্ট যুক্তি। কার নামে অসঙ্গতি রয়েছে সেটা জানার অধিকার সকলের রয়েছে। আমি রাজশ্রীর কাছে যাওয়ার আগে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি বা ভোটারদের তালিকায় অসঙ্গতি নিয়ে ঠিক কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখব, তারপর রাজশ্রী লাহিড়ী। লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে একটা লিস্ট হাওয়ায় ভাসিয়ে দেওয়া হয়েছে। কোনো অফিসিয়াল প্রেস রিলিজ নেই, একটা হোয়াটসঅ্যাপে সবার সাথে শেয়ার করেছে হোয়াটসঅ্যাপ কমিশন। সব কিছু হোয়াটসঅ্যাপে লিক করে, তার স্ক্রিনশটও আমাদের কাছে রয়েছে। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আপনি বলছেন 1,36,00,000 লোক এমন রয়েছে যাদের কোনো না কোনো সমস্যা রয়েছে, বাবার সাথে কোনো বয়সের পার্থক্য রয়েছে, যাদের নামে কোনো বানানে ভুল রয়েছে, বাবার নামে কোনো বানানে ভুল রয়েছে, যাদের অ্যাড্রেসের সমস্যা হয়েছে, বা যাদের পদবিতে কোনো একটা বানান ভুল রয়েছে। 1,36,00,000। এই ডেটাটা ইলেকশন কমিশন কবে রিলিজ করেছে? অফ ইলেকশন কমিশন 16 তারিখ ড্রাফট রোল রিলিজ হয়েছে, আর 16 তারিখই ইলেকশন কমিশন ড্রাফট রোল অ্যাসেস করে সঙ্গে সঙ্গে বলে দিল যে 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে। আমি জানতে চাই ইলেকশন কমিশনের কাছে কি জাদুকাঠি রয়েছে, কোন জাদুকাঠির বেসিসে যেটা 80,000 বিএলও, 8,000 বিএলও সুপারভাইজার, 4,000 এইআরও, 300 ইআরও, 23 জন ডিইও, এতজন ইলেকশন কমিশনের প্রতিনিধি
যেটা 2 মাসে করতে গিয়ে হিমশিম খেলো, 29 জন আত্মহত্যা করলো, ইলেকশন কমিশনের কাছে কি জাদুকাঠি রয়েছে যে 7 কোটি ডেটা যাচাই করে সেম ডে, একই দিনে ইলেকশন কমিশন বলে দিল যে 1,36,00,000 ডিসক্রিপেন্সি রয়েছে। আমি বলছি রাজস্বী, যেখানে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ ওঠে তোমরা বারে বারে কত বলো যে হিসেব দাও টাকা নাও, এক্ষেত্রে অযৌক্তিক কি আছে যে 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সি, কারা তারা, কি ধরনের ডিসক্রিপেন্সি এ জানার অধিকার তাদের নেই? স্বচ্ছভাবে তালিকাটা সামনে আনার মধ্যে অযৌক্তিক কি আছে? অযুক্তিটা এখানেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্সের প্রথমেই বললেন কোনো অফিসিয়াল কমিউনিকেশন নেই, হাওয়ায় ভাসিয়ে দেওয়া হয়েছে, হোয়াটসঅ্যাপে আমাদের কাছে স্ক্রিনশট আছে। যে জিনিসটার অফিসিয়াল কোনো কমিউনিকেশন নেই, কোথাও কোনো বক্তব্য নেই, একটা হেড অফিসের বড়বাবুর গোপ গিয়েছে চুরি বলে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রেস করছেন, এটা তো মানে একদম যে পাতি ক্লাস 5 মানে পাস করা একটা ছেলে যদি হতো তাহলে সে ওই ধরনের করতে পারতো না। প্রথম, তারপরে হচ্ছে তৃণমূল মরালিটির প্রশ্ন করছে, কথা তুলছে, উরে বাপরে বাপ, সোনার পাথর বাটি। দেখুন, যত গন্ডগোল, কাকলি ঘোষ দস্তিদার, তৃণমূলের ডানকুনির কাউন্সিলর, সব তৃণমূলের এমএলএদের। আচ্ছা, তৃণমূলের তো BLA 2 ছিল প্রত্যেকটা জায়গায়, ওরাই তো বলেছে যে আমাদের সমস্ত জায়গায় তৃণমূলের BLA 2 আছে, বিজেপির কিচ্ছু নেই, কোনো লোক নেই। কাকলি ঘোষ দস্তিদারের BLA 2 কে ছিল আমি জানি, কারণ ওটা আমার পাড়ায় 86 নম্বর ওয়ার্ডে কাকলি ঘোষ দস্তিদার আমার ওয়ার্ডের মধ্যে 3টে জায়গায় বাড়ি বদল করেছে। তার ফর্মটা নিয়ে দেখুন তো কোন জায়গায় ওর ভোটার ছিল, কিভাবে ট্যাগ করেনি, কেন করেনি। তা প্রত্যেকটা জায়গায় BLA 2দের কাজ হচ্ছে BLOর সঙ্গে বসে মিনিটস অফ দ্য মিটিং প্রত্যেক দিনের, সেগুলোকে লিখে কোথায় কে কি কারণে বাদ যাচ্ছে, কি কারণে ম্যাপিং হয়নি, সেটা আপলোড করতে হবে। আরে মশাই, আপনার ওয়ার্ডে, আপনি 86 নম্বর ওয়ার্ডে কাকলি ঘোষ দস্তিদারের যে BLA 2 ছিল তাকে ধরুন, ডানকুনিতে যে তৃণমূলের BLA 2 ছিল তাকে ধরুন, সে কেন ফর্ম আপলোড করেনি, সে কেন ফর্ম ঠিকঠাক করে ট্যাগিং করেনি? সব তো আপনাদের তো তৃণমূলপন্থী BLA। তাহলে বিষয়টা স্পষ্ট হচ্ছে না। তাহলে আপনি যেটা বলতে চাইছেন রাজস্বী, যে এই গন্ডগোলের মূলে রয়েছে BLOরা। BLO কেন থাকবে? তৃণমূল নিজেই করেছে। আমি বুঝিয়ে বলছি তোমাকে, কিভাবে করলো? আমি বুঝিয়ে বলছি আমি বুঝিয়ে বলছি তো তোমাকে। গড়িয়াহাট মোড়ে সম্রাটের যে পাঞ্জাবির দোকান আছে তার পাশের বাড়িটা হচ্ছে, সেখানে কাকলি ঘোষ দস্তিদারের একটা ক্লিনিক ছিল, তার উপরেও তারা থাকতো, এটাই ছিল আমরা জানতাম। তারপরে উনি বাড়ি শিফট করে এলেন হচ্ছে সাদার্ন অ্যাভিনিউতে গ্রিনভিউ অ্যাপার্টমেন্টসে। গ্রিনভিউ অ্যাপার্টমেন্টস থেকে জাস্ট কিছু বছর আগে কাকলি ঘোষ দস্তিদার তার 2টো বাড়ি পরে একটা বিশাল বড় নতুন মাল্টি স্টোরিড ফ্ল্যাট উঠেছে, তার উপরে একটা পুরো গোটা ফ্লোর কিনে সে এখন এখানে থাকছে একই ওয়ার্ডের মধ্যে। তার বাড়িতে সে একটা শিক্ষিত মহিলা, তার বর ডাক্তার, সে নিজে ডাক্তার, তার 2 ছেলে ডাক্তার, অনলাইন ট্যাগিং করার অপশন আছে। আমার মা হাঁটতে চলতে পারেন না, আমি তো আমার মায়ের তো অনলাইন ট্যাগিং করে দিয়েছি, সে কেন তারটা নিজে ট্যাগিং করতে পারে না? তার BLO 2 ফর্ম তো সে কালেক্ট করে নিয়ে গেছে। নির্বাচন কমিশনের যা কাজ, যদি এই কাজটা, আমি এই প্রসঙ্গে আরেকটা তথ্য দিচ্ছি, সেটা হচ্ছে 2002 সালের লিস্টকে ধরা হয়েছে যে সেই লিস্টের রেফারেন্সে কার কি পজিশনিং বদল হয়েছে, তাদের সন্দেহজনক তালিকায় নাম থাকবে। 2009 সালে ডিলিমিটেশন হয়েছে, এটা নির্বাচন কমিশন নিশ্চয়ই জানে, কারণ তারা সেই ডিলিমিটেশনের পরে নির্বাচন করিয়েছে। ডিলিমিটেশন হওয়ার ফলে বিভিন্ন লোকের একই জায়গা থাকা সত্ত্বেও তাদের অ্যাড্রেস বদলে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা যদি মানে বিধানসভায় বদলে গেছে, তাহলে সেই বিধানসভায় আর তার নাম খুঁজে পাওয়া যাচ্ছে না, আগের বিধানসভায় পাওয়া যাচ্ছে। এই রকম একটা সিদ্ধান্ত যখন নিয়েছে, তখন নির্বাচন কমিশনকে প্রত্যেকটা জায়গায় ধরে ধরে সময় নিয়ে করতে হতো। আমরা কি বারবার বলছি যে এই তাড়াহুড়ো করে বিজেপিকে খুশি করার জন্য 2 মাসের মধ্যে করেই কেন করতে হবে? আমার বক্তব্য হচ্ছে, প্রত্যেকটা BLO তো চেষ্টা করছেন, তারা অমানসিক পরিশ্রম করছেন, তাদের উপর চাপ দেওয়া হচ্ছে। এই চাপ দেওয়ার ফলে অনেকের প্রাণ চলে গেছে। এই এসআইআরটা ত্রুটিযুক্ত এসআইআর তৈরি হচ্ছে, যেখানে এই একটা উদাহরণ যদি কাকলি ঘোষ দস্তিদার হয়, আর একটা উদাহরণ কিছুদিন আগে যখন খসড়া তালিকা প্রকাশিত হয়েছিল, ডানকুনিতে আমাদের একজন কাউন্সিলর তিনি জীবিত, অথচ তাকে মৃত ভোটার হিসেবে করা হয়েছে। তাহলে কাকলি ঘোষ দস্তিদার একই ওয়ার্ডের মধ্যে আলাদা আলাদা জায়গায় থেকেছেন। একজন MP হয়ে, একজন পলিটিশিয়ান হয়ে তিনি যদি নিজের কাজটা, নিজের ট্যাগিং নিজে না করতে জানেন, তাহলে ওনার পলিটিক্স করারই অধিকার নেই। তুমি যেটা বলছো, এবং তন্ময়েরও অভিযোগ রয়েছে, কাকলি ঘোষ দস্তিদার নিজে কি বলছেন এবং কেন তাদেরকে হিয়ারিং এ তার পরিবারের সদস্যদের ডাকা হয়েছে, কোথায় কি সমস্যা রয়েছে, কি অভিযোগ, পুরোটা প্রতিবেদনে আপনাদের সামনে রাখবো, তারপর আলোচনায় ফিরছি। দেখুন।
এসআইআর এর শুনানি শুরু হতেই বিতর্ক। কোথাও ডাক পড়ল তৃণমূল সাংসদের 90 পেরোনো মা, বোন ও 2 ছেলের, তো কোথাও এসআইআর এর শুনানিতে ডাকা হলো তৃণমূল বিধায়কের বৃদ্ধা মা ও ভাইকে। আর এ নিয়েই ফের নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিজেপির কথায় নাম বাদ দেওয়ার চক্রান্ত ও প্রতিহিংসার অভিযোগে সরব হলো তৃণমূল। যে খসড়া তালিকাটা বেরিয়েছে, আমরা তো বলবো যে রাজনৈতিকভাবে প্রতিহিংসা পরায়ণ হয়ে সম্পূর্ণভাবে ভারতীয় জনতা পার্টির অঙ্গুলি হিলনে যিনি ওই ধ্যানেশবাবু আছেন নির্বাচন কমিশনের, তিনি ভাবছেন যে এই রাজ্যত্ব বা শাসনকাল বোধহয় সারা জন্ম থাকবে, তাই তিনি যেরম ভাবে মনে হচ্ছে যার নাম বাদ দিতে ইচ্ছে করছে তিনি তাই করছেন। বারাসাতের তৃণমূল সাংসদের দাবি, তার 90 বছর বয়সী মা ইরা মিত্র, 2 চিকিৎসক পুত্র বিশ্বনাথ ঘোষ দস্তিদার ও বৈদ্যনাথ ঘোষ দস্তিদার ও ছোট বোন পিয়ালি মিত্রকে এসআইআর এর শুনানিতে ডাকা হয়েছে। কাকলি ঘোষ দস্তিদারের দাবি, এর মধ্যে তার 2 ছেলে কলকাতার ভোটার। অন্যদিকে উত্তর 24 পরগনার মধ্যমগ্রামের ভোটার তার মা ও বোন। সেই মতো 2 ছেলেকে কলকাতায় ও তৃণমূল সাংসদের মা বোনকে বারাসাতে 2 নম্বর ব্লকে শুনানিতে ডাকা হয়েছে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি সোহম পাল। সম্মিলিত হয়ে গেলাম যে আমি যে বুথে ভোট দিই সেই বুথে আমার মায়েরও ভোট, আমার বোনেরও ভোট, কিন্তু তাদের নামটা খসড়া তালিকাতে ওঠেনি। আবার আমার 2 পুত্র যারা এস্টাবলিশ ডক্টর, তাদেরও নাম যে বুথে তারা ভোট দেয় সেখানে তাদেরও খসড়া তালিকাতে নাম ওঠেনি। তাহলে বাংলা জুড়ে তারা সাধারণ মানুষের সঙ্গে কীটঞ্চকতা করছে, এটা সহজেই অনুমেয়। আমার মনে হয় এটা এরা চাইছে যেন তেন প্রকারে, যাতে করে তারা এখানে বাংলার ভোটটাকে কলুষিত করে বিজয় লাভ করতে পারেন। কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের নাম কয়েকজনের বাদ গিয়েছে, বিজেপিকে গালি দিচ্ছে। উপযুক্ত তথ্য দেননি, উপযুক্ত কানেকশন দেখাননি, স্বাভাবিকভাবেই তাদেরকে ডেকেছে কাগজপত্র পরীক্ষা করবে। সব কিছু পরীক্ষাতে যদি ঠিক হয় তাহলে নাম আবার উঠবে। এতে বিজেপির কোথায় গালি খাওয়ার জায়গায় নেই। এ বিষয়ে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ইরা মিত্রর এনুমারেশন ফর্ম অসম্পূর্ণ, সেখানে 2002 এর কোনো তথ্য দেওয়া হয়নি, সেজন্যই শুনানিতে ডাকা হয়েছে। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তৃণমূল বিধায়কের দাবি, খসড়া তালিকায় নাম থাকলেও এসআইআর শুনানিতে ডেকে পাঠানো হয়েছে তার মা, ভাই ও ভাইয়ের বউকে। নির্বাচন কমিশনার যেভাবে আজকে হেনস্থা করছে, আমার মা কিন্তু খুব আতঙ্কিত। যেভাবে আজকে হেনস্থা করছে, এই হেনস্থার প্রতিবাদ কিন্তু আমাদের পশ্চিমবাংলার মানুষ দেবে। ওরা বলছে সরকারি নিয়ম, কিন্তু আমরা দেখছি 2002 সালে নাম আছে, 2002 সালে পুরো ফ্যামিলির নাম আছে, তারপরেও ডেকে পড়া, যেটা আমি মনে করি যে মেন্টালি আজকে টর্চারিং করা হচ্ছে আমার মায়ের ওপর। তিনি যদি বাংলাদেশি অনুপ্রবেশকারী না হয়ে থাকেন, তিনি যদি রোহিঙ্গা না হয়ে থাকেন, তিনি যদি বৈধ ভারতীয় ভোটার হয়ে থাকেন, সেই ডকুমেন্ট শুনানি থেকে দেখালেই হয়ে গেল। এটা নিয়ে এত ঢাকঢাক গুড়গুড় করার কি আছে? নির্বাচন কমিশন জানিয়েছে 85 ঊর্ধ্ব ভোটারদের ক্ষেত্রে ইতিমধ্যেই বাড়ি গিয়ে শুনানির ব্যবস্থা করা হয়েছে। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের মায়ের বয়স 90, সেক্ষেত্রে তিনি চাইলে তার বাড়িতে গিয়ে শুনানির ব্যবস্থা করা হবে। সমীরণ পাল, কমল কৃষ্ণ দে, রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি আসবো, তবে এই কিছুক্ষণ আগে সিইও ওয়েস্ট বেঙ্গলের তরফে একটা এক্সপোস্ট করা হয়েছে এই কাকলি ঘোষ দস্তিদারের যেটা দাবি সেটা নিয়ে। সেখানে কি বলা হচ্ছে, কোট আনকোট আমি বলছি, The claim is misleading. The enumeration forms clearly shows that there is no linkage. So they are called for hearing as per relevant provisions of the notification of ESI. খেয়াল করুন, এখানে লেখা আছে they are called for hearing. they মানে শুধুমাত্র তার নবতিপর বৃদ্ধা মায়ের কথা বলা হয়নি, 4 জনের ক্ষেত্রেই কিন্তু লিঙ্কেজ পাওয়া যায়নি। তার মানে এইটা একেবারে দর্শকদের সামনে তুলে ধরছি যে নোটিফিকেশন অফ ইসিআই, জাতীয় নির্বাচন কমিশনের যে বিজ্ঞপ্তি, সেই অনুযায়ী 4 জনকে শুনানির জন্য ডেকে পাঠানো হয়েছে। তার মানে এইটাকে আমাদের বুঝতে হবে বিক্রম, যে একেবারে যেখানে ভুল ত্রুটি রয়েছিল, কমিশন তার নির্দেশিকা আইন বলে যা যা করা সেইটা করেছে, পুরোটা একটা মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে, সচেতনভাবে তার মানে পলিটিসাইজ করা হচ্ছে পুরোটাকে। দেখুন, নির্বাচন কমিশন একটা কনস্টিটিউশনাল বডি, তারা আইনে যা আছে তার মধ্যে থেকেই কাজ করছে বলে আমার মনে হচ্ছে, এবং পুরোপুরি আমরা সেটা দেখতেও পাচ্ছি। কোনো কারণে যদি কোনো
লিঙ্কেজ না পাওয়া যায় তাদেরকে হিয়ারিংয়ে যেতে হবে, এটা আইনে বলা আছে এবং নির্বাচন কমিশনের যা গাইডলাইন আছে তাতেও বলা আছে। এসআইআর এর আগেও 2002 সালে হয়েছিল, তার আগেও এসআইআর হয়েছে, কোনোবার এরকম সমস্যা হয়নি। এখন যেটা হচ্ছে পুরোপুরি ইন্টেনশনালি এটাকে একটা পলিটিক্যাল জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখছিলাম তন্ময়বাবুও বলছিলেন এখানে, কিন্তু ঘটনাটা হচ্ছে হলে এসআইআরে তো সবাইকে পার্টিসিপেট করতে হবে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এসআইআরে যারা যারা কষ্ট করে ফর্ম ফিল আপ করছেন বা যারা যারা জমা দিচ্ছেন বা যারা হিয়ারিংয়ে পার্টিসিপেট করছেন তারা দেশেরই কাজ করছেন, কারণ সঠিকভাবে একটা ভোটার তালিকা উঠে আসা উচিত। প্রত্যেকটা মানুষেরই উচিত এই এসআইআর এই যে সিস্টেমটার মধ্যে দিয়ে নির্বাচন কমিশন যা করছে তাতে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা এবং যত তাড়াতাড়ি দৃঢ়তার সাথে এবং যত তাড়াতাড়ি সম্ভব এই এসআইআর পর্বটাকে যাতে শেষ করা যায়। এটা ভারতবর্ষে আবার 20 বছর পরে হবে। কারোর যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, ধরুন এই এসআইআরে কারোর নামে বা বানানে কোনো কিছুতে ভুল আছে, সেটাকে রেকটিফাই করিয়ে নেওয়াটাও আমার মনে হয় সঠিক কাজ, কারণ আবার 20 বছর পর তো আবার এসআইআর হবে। সেই জন্য এটাকে নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবেই আমার মনে হচ্ছে এটাকে পলিটিসাইজ করা হচ্ছে এবং বারবারই এটা পশ্চিমবাংলাতে আমরা বেশি করে দেখতে পাচ্ছি, জানি না কী কারণে করা হচ্ছে। তবে আমার মনে হয় ইলেকশন কমিশন সঠিক কাজ করছে। যাদের লিঙ্কেজ পাচ্ছে না, যাদেরকে কোনো কারণে হয়তো কোনো গন্ডগোল ইলেকশন কমিশন মনে করছে হয়েছে, তাদেরকে ডাকা মানে এইটা নয় তো যে তাদের নামটা বাদ চলে যাবে। তাদের সঠিক তথ্য নিয়ে সেই তথ্য মিলিয়ে তারপরে নির্বাচন কমিশন তুলবে। যদি এবার নির্বাচন কমিশন তারপরেও যদি ফেলিওর করে, তারপরে তো আদালত অন্যান্য আইনি রাস্তা খোলা আছে। তাই জন্য এইটাকে নিয়ে বারংবার করে একবারে এক চেটিয়া জবের থেকে এসআইআর শুরু হয়েছে, জবের থেকে আপনার নির্বাচন কমিশন কাজ করছে, এক নাগারে একভাবে একবারে নির্বাচন কমিশনের বিরোধিতা করা হচ্ছে, এটা মনে হয় আমার একজন ভারতীয় নাগরিক হিসাবে এটা সঠিক হচ্ছে বলে আমি অন্তত মনে করি। একদম তন্ময়ের কাছে আসবো। তন্ময়, সিইও ওয়েস্ট বেঙ্গলের তরফে আবার বলছি যে একদম পুরো পরিষ্কার করে দেওয়া হলো, দ্য ক্লেম ইজ মিসলিডিং। কোথাও কোনো সংযুক্তিকরণ না দেখানোতেই এসআইআর শুনানিতে তলব করা হয়েছে। তৃণমূল সাংসদের মা, ছেলে, বোনকে শুনানিতে ডাক নিয়ে কমিশন তো খারিজ করে দিল যে অভিযোগ ছিল। তোমাদের দুটো জিনিস, এক হচ্ছে বিক্রমবাবু যেটা বলছিলেন যে কেন পশ্চিমবাংলায় বিরোধিতা করা হচ্ছে, এর আগেও তো হয়েছে। হ্যাঁ, এর আগেও হয়েছে, কিন্তু প্রথম কথা হচ্ছে এইটা কখনো বলা হয়নি এসআইআর ডিক্লেয়ার হওয়ার সঙ্গে সঙ্গে যে 1,20,00,000 লোকের নাম বাদ চলে যাবে এবং সব রোহিঙ্গার নাম বাদ যাবে। এই 1,20,00,000 মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা তাদের নাম বাদ যাবে। সেই জন্য রাজেশ একটু বলতে দিতে হবে, ওনার যুক্তিও তো দেখাতে হবে, ওনার যুক্তিটা রাখতে দাও। এটা হচ্ছে তার কারণ, এই জন্যে আমরা প্রথম দিন থেকে বলে আসছি যে কোনো বৈধ ভোটারের নাম যদি বাদ যায় বাংলা থেকে, কারণ তার আগে আমরা বিহারে দেখেছি নাম 65 লক্ষ লোকের নাম বাদ গেল, সেই লিস্টটার ডিটেলস দেখানো হলো না, সুপ্রিম কোর্টে যেতে হলো তার জন্যে, লিস্টটা দেখার জন্য। কেন? নির্বাচন কমিশন নিশ্চিতভাবে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তাদের দায়িত্বের মধ্যে পড়ে, কর্তব্যের মধ্যে পড়ে এই স্বচ্ছতা বজায় রাখা। তারা স্বচ্ছতাটা বজায় রাখতে পারলেন না কেন? তাহলে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হবে। প্রথম দিন যেদিন প্রেস কনফারেন্স করেন এসআইআর নিয়ে, সেদিন লাস্ট সেন্টেন্সে কেন এই মিস্টার ভ্যানিশ কুমার বললেন যে যাদের যাদের এই লিস্টে নাম নেই তাদের নাগরিকত্ব প্রমাণ দিতে হবে। এটা তো আপনি আইনজীবী, আপনি নিশ্চয় জানেন যে নির্বাচন কমিশনের আইনি অধিকার নেই, সাংবিধানিক অধিকার নেই কে নাগরিক নয় সেটা ঠিক করার। নাগরিকদের বাদ দিয়ে বাকিদেরকে ভোটার লিস্টে নাম তুলে দেবে, সেটা কি করে সম্ভব হয়? সেটা সম্ভব সেটা কি করে সম্ভব হয়? যে নাগরিক এটা হচ্ছে এটা খুব সহজ জিনিস। এটা কি করে সম্ভব হয়? এটা সম্ভব খারি খারো, কিন্তু যে নাগরিক সুপ্রিম কোর্টের অর্ডার আছে যে তুলে দেবে, বৈধ নাগরিকরা ছাড়া ভোটার তালিকায় তার আগে কোর্টের কথা যখন উঠলো তন্ময়, এতবার তো কোর্টে তোমরা দৌড়েছো এবং সেখানে সুপ্রিম কোর্টে এই শুনানিতে পর্যন্ত উঠে এসছে, সেখানে উদ্বেগ প্রকাশ করেছেন মাননীয় বিচারপতিরা যে বিশৃঙ্খলা তৈরি হতে পারে, তেমন কোনো ব্যবস্থা যদি নিতে হয় নির্বাচন কমিশনকে বলেছে নিন আপনারা। এবং সেখানে উল্লেখ করেছেন যে পশ্চিমবঙ্গ কি কোনো ব্যতিক্রম, যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এসআইআর নিয়ে আলাদা নির্দেশিকা জারি করতে হবে। সত্যি তো এমন পরিস্থিতি তৈরি হবে কেন? রাজস্বী, 1 নম্বর কথা, গোটা প্রতিবেদনে কাকলি ঘোষ দস্তিদার যে কথা বলেছেন, বারাসতের এমপি গুছিয়ে মিথ্যে কথা বলেছেন, এটা প্রমাণিত। কারণ উনি ইনকমপ্লিট ফর্ম জমা দিয়েছেন, একজন পার্লামেন্টারিয়ান, একজন পলিটিশিয়ান, শুধু ব্যাপারটাকে পলিটিসাইজ করার জন্য, নিজেদের রাজনীতি করার জন্য। আর সুপ্রিম কোর্টের পরিষ্কার গাইডলাইন্স আছে যে ভোটার তালিকায় বৈধ নাগরিকরাই থাকতে পারবে, অন্য কেউ থাকতে পারবে না। তাহলে সুপ্রিম কোর্ট যেখানে গাইডলাইন দিয়ে দিয়েছে সেখানে তো দেখতেই হবে কে নাগরিক আর কে হচ্ছে ওই লাভলি খাতুন আর জামাইদেরকে ঢুকিয়ে রেখেছে। তার জন্য এখানে বলা হচ্ছে এখানে কাউন্টার প্রশ্ন বলতে নাগরিক নয়, এটা কি নির্বাচন কমিশন স্থির করার জায়গা নাকি? কে নাগরিকত্ব কি নির্বাচন কমিশন স্থির করবে? স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব সেটা।
সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, নিঃসন্দেহে সুপ্রিম কোর্ট বলেছে যে ভোটাধিকার নাগরিকদের থাকবে, তাকে তো কিন্তু আমি বলছি সেই নাগরিকত্ব স্থিত নির্বাচন কমিশন করতে পারে না, সে ম্যাপিং তো করবে। আর তার সঙ্গে লিস্টেড রাজশ্রী লাভলি খাতুনের উদাহরণ দিয়েছে, একটা উদাহরণ ও ভুলে গেছে, সেটা আমি সঙ্গে যোগ করে দিই। সেটা হচ্ছে সুভাষচন্দ্র মণ্ডল স্বরূপনগরের পঞ্চায়েত সদস্য, বিজেপির পঞ্চায়েত সদস্য, তার দু জায়গায় ভোটার আই কার্ড আছে, একটা হচ্ছে স্বরূপনগরে আর একটা হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরাতে। তাহলে সেই বাংলাদেশের সাতক্ষীরা প্রমাণ, তাহলে নিশ্চয় প্রমাণ দেবো, নিশ্চয় প্রমাণ দেবো, যখন বলছি নিশ্চয় প্রমাণ দেবো, এখন নিশ্চয় দেখাবো, এখন না হাওয়ায় কথা বলছি, এইবার তাহলে নির্বাচন কমিশন তার ক্ষেত্রে কি আলাদা স্ট্যান্ড নিল? আমার বক্তব্য হচ্ছে এইখানে এটা তো নির্বাচন কমিশন ঠিক করে। আর নাগরিকত্ব প্রশ্ন নিয়ে বারবার বলা হয়েছে, জানানো হয়েছে। আমি বলছি তন্ময়দা, যে সমস্ত অভিযোগগুলো আপনি করছেন, এক হচ্ছে এই রাজ্যের ভোটার, একই সঙ্গে বাংলাদেশের ভোটার তালিকাতেও নাম রয়েছে, এই একদম তথ্য সহকারে কমিশনের যাবতীয় অভিযোগ জানানো হয়েছে। কমিশন তো শুধুমাত্র বিজেপি নেতৃত্ব বাদ দিয়ে বাকি বিরোধী দলের নেতা নেত্রীদের সঙ্গে দেখাই করেন না, কথাই বলেন না, একদম সম্পূর্ণ বাজে কথা। দিনের পর দিন চ্যানেলে দেখাচ্ছে কোর্টে যাওয়া উচিত, নিশ্চয় কোর্টে যাওয়া হবে, কিন্তু প্রত্যেকটা পদ্ধতিতে যে সাংবিধানিক প্রসেস আছে তন্ময় পদ্ধতির কথা বলছে, অবশ্যই তো একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। কমিশন অফিস ঘেরাও করতেই পারেন রাজনৈতিক কারণে, যদি আপনারা ঘেরাও করেন আপনাদের বক্তব্য অনুযায়ী, কিন্তু তাহলে সুনির্দিষ্ট পদ্ধতি মেনে কেন আদালতে যাচ্ছেন না? বা নির্বাচন কমিশনের গিয়েছে সঠিক তথ্য পেশ করে যে এই আমাদের অভিযোগ, সেই অভিযোগগুলোতে নজর দিন। আর যে ঘেরাও বারবার হচ্ছে ইসি অফিস এবং সিও দপ্তর, যে কারণে এসআইআর শুনানির প্রথম দিনই আমরা দেখলাম কেন্দ্রীয় বাহিনী, সাধারণত আমরা দেখে থাকি যে ভোটের নির্ঘণ্ট প্রকাশের পর দফায় দফায় কেন্দ্রীয় বাহিনী আসতে, একেবারে সিওর নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী আসতে হলো এই রাজ্যে। মনোজ কুমার আগরওয়ালকে Y+ ক্যাটাগরি নিরাপত্তা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এসআইআর পর্বে সিও দপ্তরের সামনে বুথ লেভেল অফিসার ও রাজনৈতিক দলের কর্মীদের ভিড়ের জন্য আইন শৃঙ্খলার অবনতি হয়েছিল, আর তারপরই কেন্দ্রীয় বাহিনী চেয়ে নির্বাচন কমিশন স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দেয়, আর সেই চিঠির পরেই মুখ্য নির্বাচনী আধিকারিকের নিরাপত্তায় বাহিনী এলো সিও দপ্তরে। দেখুন, এসআইআর শুনানির শুরুর দিনই সিইওর জন্য এলো কেন্দ্রীয় বাহিনী। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে Y+ ক্যাটাগরির নিরাপত্তা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। মুখ্য নির্বাচনী আধিকারিকের নিরাপত্তায় 11 জন সিআইএসএফ জওয়ান এসে পৌঁছল সিইও দপ্তরে। এসআইআর চলাকালীন এই দপ্তরের বাইরে রাতভর অবস্থান বিক্ষোভ করেছে তৃণমূলপন্থী বিএলও সংগঠন। দফায় দফায় উত্তপ্ত হয়েছে সিইও দপ্তর। এই প্রেক্ষাপটে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে দেওয়া নির্বাচন কমিশনের চিঠিতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছিল, 24 ও 25শে নভেম্বর কলকাতায় সিইও দপ্তরের সামনে বুথ লেভেল অফিসার ও রাজনৈতিক দলের কর্মীদের ভিড়ের জন্য আইন শৃঙ্খলার অবনতি হয়েছিল। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই ধরনের ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে। কয়েকদিন আগে নির্বাচন কমিশন থেকে আর্জি জানানো হয় এমএইচে যে সিও দপ্তরে কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন, কারণ এখানে বিএলওরা যেভাবে অবস্থান বিক্ষোভ করে, তারপর কিন্তু নিরাপত্তার স্বার্থে সিও দপ্তরে যাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়, সেই সুবাদেই কিন্তু নির্বাচন কমিশন থেকে চিঠি দেওয়া হয়। এই মুহূর্তে জানা যাচ্ছে যে সিইওকে Y+ সিকিউরিটি দেওয়া হলো এবং এই সিকিউরিটি দিল এমএইচে। নিজেদের রক্ষার জন্য যেভাবে সিআরপিএফ মোতায়েন করা হলো, এটা সত্যি অত্যন্ত মানে হাস্যকর ছাড়া আর কিছু বলা যেতে পারে না। কারণ আমরা দিনের পর দিন দেখছি যে আমাদের বিএলও বন্ধুরা মারা যাচ্ছে, আমাদের জন্য কোনো পরিকল্পনা বা আমাদের জন্য যে সিকিউরিটি সেই সবের কোনো বন্দোবস্ত নেই। উপরন্তু ওরা নিজেদের যে সুরক্ষা, সেই সুরক্ষার কথা চিন্তা ভাবনা করছে। পশ্চিমবঙ্গের সিইওর জন্য মোতায়েন করা হলো কেন্দ্রীয় বাহিনী। এবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের জন্য কেন্দ্রীয় বাহিনী আসে কিনা সেটাই এখন দেখার। রুমা পাল, মৈঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। দেখুন, নজিরবিহীন বললে এক বর্ণ বাড়িয়ে বলা হয় না। আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসবো। এই যে 12টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর পর্ব চলছে, একটা জায়গা আপনি দেখান পশ্চিমবঙ্গ ছাড়া যেখানে সিইও এবং সিইও দপ্তরের সুরক্ষার জন্য Y+ ক্যাটাগরি ব্যবস্থা করতে হয়েছে। আমি বলছি রবীন্দ্রনাথ বাবু, এইটা তো স্পষ্ট করে দেয় যে এখানে মুখ্য নির্বাচনী আধিকারিকের নিরাপত্তা যদি সুনিশ্চিত করতে হয়, মানে কতটা চাপের মধ্যে, কতটা নিরাপত্তার অনিশ্চয়তাকে মাথায় রেখে কাজ করতে হয়, তাহলে এই সিইও বা ইলেকশন কমিশনের প্রতিনিধি হয়ে যে বিএলওরা প্রতিদিন এনুমারেশন পর্ব 1 মাসেরও বেশি সময় ধরে চালালেন বাড়িতে বাড়িতে গিয়ে, তাদের কতটা ইমেন্স প্রেশার এবং নিরাপত্তার কথাটা মাথায় রেখে কাজ করতে হয়েছে।
দেখুন, প্রথম কথা বলি যে 2026-এর যে ইলেকশন হবে তার ভিত্তিতে একটা মনস্তাত্ত্বিক যুদ্ধে শুরু হয়ে গেছে নির্বাচন কমিশন ভার্সেস রাজ্যের সরকারি মানে রাজ্য সরকার। দেখুন, আমি এক এক করে বলি। প্রথম, কেন এইটার কথা আজকে কেন্দ্র বাহিনী এলো, তার কথা বলতে গেলে প্রথম আসতে হয় সেই জাদুকাঠির কথা, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন। কি এমন জাদুকাঠি আছে যাতে একদিনের মধ্যে কেন হবে? 29 দিন ধরে আপনি ভালো করে ভেবে দেখুন, বিএলওদের প্রতি রাত্রে আপলোড করার কথা। এখানে তো তন্ময়বাবু বিজ্ঞানের খুব প্রথিতযশা ছাত্র ছিলেন, তিনি তো নিশ্চয়ই জানেন এআই এখন কোন লেভেলে চলে গেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাহলে এআই এর যদি আমরা 29 দিন ধরে বিএলওরা আপলোড করেছেন, নির্বাচন কমিশনের লোকজন কি বসেছিল? তারা তো বসে থাকবে না, তারা তো প্রতিদিন ওই তথ্যগুলো যাচাই করেছে। তো 29 দিন ধরে যাচাই করেছে। আর এআই তো 1 কোটি 1.5 কোটি বা 7 কোটি তথ্য যাচাই করতে এআই যারা যে কাজ করেন তাদের কাছে শুনেছি, স্ট্যাটিস্টিক্সের লোকদের কাছে শুনেছি যে হার্ডলি 7 থেকে 8 ঘন্টায় 1.5 কোটি মানে 7 কোটি 8 কোটি ডেটা তারা করে ফেলবেন, মানে ঠিকঠাক করে অর্গানাইজ করে ফেলবেন। তাহলে সেক্ষেত্রে এই প্রশ্নটা ওঠে না। অথচ এটা নিয়ে করে যাচ্ছেন তারা। 3টে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে, 1 অকারণ হয়রানি, ভোটাধিকার সংকোচনের আশঙ্কা, আর কেন্দ্রীয় সংস্থার হস্তক্ষেপ। আচ্ছা, আপনি ভাবুন, এই যে বাংলাদেশ হাইকমিশনের সামনে যে ঘটনাটা ঘটলো, নিশ্চিতভাবে পুলিশ ঠিক কাজ করেছে যে সেখানে সরিয়ে দিয়েছে। কিন্তু যদি আমি মনে করি বাড়াবাড়ি করেছে, সাধুদের উপর লাঠিচার্জ করার মতো অবস্থা ছিল না। আর অন্যান্য ব্যবস্থা পুলিশের হাতে ছিল, জলকামান ছিল, কিন্তু তাদের হাতে তারা লাঠি মেরে ওইভাবে যে করলেন, তাদেরকে 14 জনকে জেলে নিয়ে গিয়ে আবার পিসি চাইতে শুরু করলেন, এগুলো দরকার ছিল। সেটা অন্য বিষয়, আমি ওর মধ্যে যাচ্ছি না। তো ইলেকশন কমিশন একটা সেন্সিটিভ জায়গা, তার সামনে 30 দিন ধরে তারা 60 ঘন্টার কখনো অবস্থান ধর্মঘট করছেন, কখনো হল্লাগুল্লা করছেন, ইলেকশন কমিশনার বাইরে যেতে পারছেন না। একদম এমন অবস্থা হয়েছে, মনে পড়ে যাচ্ছে যে মাঝরাতে মুখ্য নির্বাচনী আধিকারিককে সজলদা গিয়েছিলেন, নিশ্চয়ই সজলদা আরেকটু মনে করিয়ে দেবেন যে মাঝরাতে সিইও কে পেছনের দরজা দিয়ে বেরোতে হয়েছিল। তাহলে এই অবস্থা যদি থাকে, তাহলে সেই রাজ্য পুলিশের উপর ভরসা করতে পারে? যেখানে এই রকম একটা ঘটনা, যদি আরো কিছু মারাত্মক কিছু হয়, কে দায়ী থাকবে? তখন এই তৃণমূলই তো বলবে নির্বাচন কমিশন গোটা বিষয়টাকে 40 জন মারা যাওয়ার কথা বারবার করে বলছে, এই গোটা দাঙ্গা বাঁধালো বা মারধরে একটা হাঙ্গামা বাঁধালো পশ্চিমবঙ্গে। আসলে একটা ন্যারেটিভ তৈরি করবার চেষ্টা চলছে। আপনি দেখুন, স্বচ্ছ নির্বাচনের প্রতিশ্রুতি হচ্ছে একটা স্বচ্ছ ভোটার তালিকা, এটাই নির্বাচন কমিশন করতে চাইছে। এবং সেখানে একটা বিতর্ক, জাতীয় বিতর্ক তৈরি করবার, যেটা ইন্ডিজোটের মানে বক্তব্য যে ভোট চুরি ইত্যাদি, যেটা তো আস্থার সংকট তারা তুলে ধরবার চেষ্টা করছে। এবং সেই আস্থার সংকটে এমন জায়গায় তারা নিয়ে যেতে চাইছে যেখানে নির্বাচন কমিশনের উপর লোকজন খেপে যায়। তাহলে নির্বাচন কমিশন এই মুহূর্তে তাদের হাতে কি করার আছে? যে গোটা একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে, নির্বাচন কমিশন মানে ইচ্ছা করে বিজেপিকে জেতানোর জন্য আমি তার, সুতরাং সেইখানে দাঁড়িয়ে তাদের তো কেন্দ্র বাহিনীর হস্তক্ষেপ নিতেই হবে। সমস্যা হচ্ছে রবীন্দ্রনাথ বাবু যেটা বলছিলেন না, এআই নিয়ে, এআই এর প্রযুক্তিগত যেমন লাভ আছে, তেমনি প্রযুক্তিগত কিছু সমস্যা আছে, সেই দিকটা দেখার প্রয়োজন আছে। ধরুন, এআইকে দেওয়া হলো যে দাস পদবি, যেটা সব থেকে বেশি বাদ গেছে, দাস পদবিতে ম্যাপিং করতে দিল। এই দাস পদবির তার ভিতরে কিন্তু আর ঢোকার এআইয়ের ক্ষমতা নেই, কারণ এআইকে যেটা স্পেসিফিক চাওয়া হবে সেইটুকুই এআই দেখবে। এবার দাসের ভিতরে হতেই পারে কেউ, ধরুন মৃণাল কান্তি দাস আর মৃণাল দাস, ও কিন্তু দাস ধরে কান্তি থাকলে বাদ দিয়ে দেবে। এই যে সমস্যা, এই সমস্যাটা এআই করতে গেলে হবে। সুতরাং এই সমস্যাটা তাহলে আপনি বলছেন চাইলে নির্বাচন কমিশন দূর করতে পারত? নিশ্চয় পারত। এটা এআই দিয়ে এইভাবে রাতারাতি করে ফেলা তো দরকার ছিল না, সময় নিয়েই করা যেত। খুব সময় নিতে হবে। আমি আপনাকে বলি, 7 কোটি মানুষ ফর্ম ফিল আপ করলেন, 7 কোটি মানুষ ফর্ম জমা দিলেন, 7 কোটির হিসেব নিকেশ হয়ে গেল এই কমাসে, 1 মাসে বোধহয় সম্পূর্ণ হয়ে গেল। আপনি বলছেন এরপরে এই যে 1 কোটি 1.25 কোটি মানুষকে ডাকা হবে,
সেটা কেন এরম এত তাড়াহুড়ো করার কি দরকার আছে? আরে আপনারা অপেক্ষা করুন না, গোনাটা তো নিশ্চিন্ত সম্পূর্ণভাবে হয়েছে। এই যে আপনাদের একজন নেত্রী বললেন যে আমার বাড়ির লোকের নাম নেই, সেটা কেন নেই সেটা বোঝানো হয়েছে। একটু সংশোধন আছে, সেটা হচ্ছে যে 1,67,00,000 যেটা লজিক্যাল ডিসক্রিপেন্সি বলছে, কমিশন বলছে সবাইকে ডাকা হবে, তার কোনো মানে নেই। তাহলে তো হয়ে গেল, আরো বাদ সবাইকে ডাকা হবে, এটা ভাবার কোনো জায়গাই নেই ওই জন্য। একটু সজলদাকে বলি, প্রথম পর্যায়ে তাদেরই ডাকা হয়েছে আনম্যাপড ভোটারের সংখ্যা 32 লক্ষ, যাদের নিজের বা নিকটাত্মীয়ের নাম 2002 সালের ভোটার তালিকায় নেই। এবার আমার বক্তব্য হচ্ছে যে এআই এর সমস্যা নয়, আসল সমস্যাটা তৃণমূলের। আসল সমস্যাটা হচ্ছে তৃণমূল চায় ভুতুড়ে ভোটারদের ভোটার লিস্টে বাঁচিয়ে রাখতে হবে। ভোটার লিস্টে বাঁচিয়ে রাখতে পারলে তবে মৃত ভোটারদের ভোটগুলো তারা ছাপ্পা ভোটে কাজে লাগাতে পারবে। এটা বাংলার না বাচ্চা ছেলেরাও বোঝে। আপনারা যতই চিৎকার চেঁচামেচি করবেন তত আপনাদের নেকেট চেহারাটা মানুষের সামনে প্রতিনিয়ত চলে আসবে। আপনারা একটা কথার উত্তর দিন, আপনারা যদি পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, আজকে এই যে নির্বাচন দপ্তর, এই নির্বাচন দপ্তরটা পুরোপুরি 144 জনের ভেতরে, আপনারা দলের লোকেরা অফিসিয়ালি সেই আইনটাকে আপনারা প্রতিদিন ভাঙছেন, ইচ্ছাকৃত ভাঙছেন, অথচ পুলিশ নীরবে দেখছে। আমার যা অবস্থা লাগছে, এরপর মনে হয় থানাগুলোকেও নিরাপত্তা দিতে হয়তো সেন্ট্রাল ফোর্স নিয়োগ করতে হবে, কারণ আজকে রাজ্যের হসপিটাল সেটাকে পাহারা দিতে সেন্ট্রাল ফোর্স লাগে, এখন নির্বাচন কমিশনের দপ্তর তাকেও পাহারা দিতে সেন্ট্রাল ফোর্স লাগছে। মানুষ কিন্তু বাংলাকে দেখে হাসছে। শুধু গদি বাঁচানোর জন্য যে নির্লজ্জ চেষ্টাটা আপনারা চালাচ্ছেন, আলটিমেটলি সেটা সফল হবে না, কিন্তু বাংলার কাছে একটা ব্যঙ্গাত্মক। সজল ঘোষ বলছেন যে তৃণমূল কংগ্রেস চায় ভুতুরে ভোটারগুলোকে ভোটার তালিকায় রাখতে। আমি বলছি নির্বাচন কমিশন ভুতুরে ভোটারকে একেবারে ভোটার তালিকা থেকে ঝেড়ে ফেলতে কতটা সদিচ্ছা রয়েছে, এই প্রশ্নটা উঠবে। তার কারণ যে বিএলওরা এই ভুতুরে ভোটারের ঝাড়াই বাছাইয়ের কাজ করছে, তাদের নিরাপত্তার ভারটা আপনি পুরোটা রাজ্য প্রশাসনের ওপর অত্যন্ত আস্থা প্রকাশ করে ছেড়ে দিচ্ছেন। সিইওর জন্য আপনি ব্যবস্থা করছেন, অত্যন্ত ভালো কাজ করছেন, ওয়াই+ সিকিউরিটিতে কাজ, তার কারণ তিনি এবং তার অফিসের নিরাপত্তার প্রাধান্য পাওয়া উচিত, কোনো সংশয় নেই। আমি বলছি সেই রকম চাপের মধ্যে প্রতি মুহূর্তে হামলা, হুমকির হুঁশিয়ারি, কিন্তু আপনারা অভিযোগ করেছেন, তাহলে তাদের নিরাপত্তার দায়িত্বটা কেন না জাতীয় নির্বাচন কমিশন নেবে না? আমি এই প্রশ্নে আসবো, কিন্তু তার আগে আজকে শুরু হয়েছে এসআইআর এর শুনানি পর্ব। প্রথম দিন রাজ্য জুড়ে 294টি বিধানসভা কেন্দ্রে হয়েছে। প্রথম দিনের ছবিটা এক নজরে এবার আপনাদের সামনে। খসড়া তালিকা প্রকাশের 11 দিনের মাথায় শনিবার থেকে রাজ্য জুড়ে শুরু হলো এসআইআর এর শুনানি। শহর থেকে জেলা হিয়ারিং এর জন্য শুনানি কেন্দ্রগুলিতে লাইন পড়ছে ভোটারদের। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রাথমিক পর্যায়ে শুনানিতে ডাকা হবে 32 লক্ষ ভোটারকে। নো ম্যাপিংয়ে থাকা ভোটারদের প্রথমে ডাকা হচ্ছে। 2002 এর তালিকায় যাদের যোগসূত্র মেলেনি তাদেরই প্রথমে ডাকা হচ্ছে। এছাড়া যাদের নামের বানান ভুল রয়েছে ডাকা হচ্ছে তাদেরও। ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনের নতুন ভবন, বেশ কয়েকজন অসুস্থ বয়স্ক তারা এসছেন হিয়ারিংয়ে। এবং কি কারণে তারা এসছেন? 2002-তে তাদের নাম ছিল, কিন্তু তা সত্ত্বেও তাদের ডাকা হয়েছে, এমনটাই তাদের বক্তব্য। অন্যদিকে দেখা যাচ্ছে বেশ কয়েকজনের নামের বানানের ভুল রয়েছে, সেই নামের বানানের ভুলের জন্যই কিন্তু তাদের হিয়ারিংয়ে ডাকা হয়েছে। তবে হিয়ারিং পর্ব শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে বিতর্ক। নিজের কেন্দ্রে অনেক ভোটারের নাম বাদ যাওয়ায় চক্রান্ত দেখছেন তৃণমূলের নেতা মন্ত্রীরা। যেটা বিজেপি ঠিক করে দিচ্ছে, যে টার্গেট, সেটাই ফুলফিল করার চেষ্টা করছেন এই নির্বাচন কমিশন। আমরা বাংলার মানুষের জন্য লড়াই করছি, একটা বৈধ ভোটারের নাম আমরা কাটতে দেবো না। নির্বাচন কমিশনের কাজ, নির্বাচন কমিশন যা বাদ দেওয়ার দেবে। আমাদের কাজ হচ্ছে নির্বাচন কমিশনকে এসআইআর এ সহায়তা করা, ভোটে লড়াই করা। আমরা ভোটে লড়াই করব, একটা নাম বাদ না গেলেও বিজেপি জিতবে। এসআইআর এর শুনানিতে ডাক পড়েছে জনপ্রতিনিধিদের বাড়ির লোকজনেরও। বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের 90 বছর বয়সী মা, 2 চিকিৎসক পুত্র এবং বোনকে হাজিরা দিতে হবে শুনানিতে ডাকা হয়েছে পূর্ব বর্ধমানের খণ্ড ঘোষের তৃণমূল বিধায়কের মা, ভাই ও ভাইয়ের স্ত্রীকে। শুনানিতে ডাকা হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় সরকারি কর্মীদেরও। দুর্গাপুরের বাসিন্দা 84 বছরের সুবর্ষণ সাহা কেন্দ্রীয় সরকারি সংস্থা দুর্গাপুর স্টিল প্ল্যান্টে কাজ করতেন। অবসরের 21 বছর পর তার ডাক পড়েছে এসআইআর এর শুনানিতে। 2002 নাম আছে আপনার? হ্যাঁ সব আছে। আরে আমি 2002 কি যতগুলো ভোট হয়েছে অতগুলো সবগুলো দিয়েছি, দরকার নেই আমি ভোট দেবো না। হিয়ারিং এ নোটিশ পেয়েছেন বোলপুরের বাসিন্দা বিপুল রঞ্জন সাহা, তার স্ত্রী এবং কর্মসূত্রে জাপানে থাকা 2 ছেলে। আমার ছেলেটা থাকে বাইরে, বিদেশে থাকে, জাপানে, যার ফলে ওদের ডেট দিয়েছে 2 তারিখে, কিন্তু ওখানে টিকিট পেয়েছে 5 তারিখের। এখানে আসতে 7 তারিখ হবে,
এখন এইটা যাতে 7 তারিখ করা হয় সেই ব্যাপার নিয়ে জানতে এসেছি যে হবে কি হবে না। কোচবিহারের বাসিন্দা অস্মিতা বল বেঙ্গালুরুতে পড়াশোনা করেন। হিয়ারিংয়ে ডাক পেয়ে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে এসেছিলেন, কিন্তু চাওয়া হয়েছে মাধ্যমিক পাশের সার্টিফিকেট, যা কলেজে জমা থাকায় সমস্যায় পড়েছেন ছাত্রী। যেগুলো আমার এডুকেশনাল সার্টিফিকেট কিছু কিছু দেওয়া হচ্ছে, ওগুলো অ্যাকসেপ্ট করছে না। ওগুলো আমার যেখানে আমি পড়ি ব্যাঙ্গালোরে, ওখানে রাখা আছে, কলেজে জমা। শুনানির শেষে 14 ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। পার্থপ্রতিম ঘোষ, রুমা পাল, সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেবাশিসদা, দেখুন এই যে এত অসঙ্গতির জায়গাটা এবং এত অভাব অভিযোগ যে সমস্যা এসআইআর কে ঘিরে হয়ে আসছে, মানে যারা প্রথম থেকে বিরোধিতা করছিলেন এসআইআর কি কারণে, কেন বৈধ ভোটারের নাম থাকা প্রয়োজন, অবৈধ ভোটার বাদ যাওয়া প্রয়োজন, সেইটা তারা বুঝে গেছেন। ঘুরিয়ে হলেও তারা স্বীকার করে নিয়েছেন, মেনে নিয়েছেন যে এসআইআর অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু নির্বাচন কমিশনের মতো একটা সাংবিধানিক সংস্থা, যার কিনা যাবতীয় প্রশ্ন এবং বিতর্কের ঊর্ধ্বে থাকা উচিত এবং ঊর্ধ্বে গিয়ে কাজ করা উচিত, সেখানে দাঁড়িয়ে ধরুন নির্বাচন কমিশন এখন বলছে বাড়ি বাড়ি গিয়ে কাজটা হবে। মানে এই যে বয়স্ক মানুষদের, প্রবীণদের ডেকে পাঠানো হচ্ছে, যখন এনুমারেশন ফর্ম ফিল আপের সময় তখনও তো তারা এই কথা বলছিলেন। আমি বলছি এতটা পরে কেন, কষ্ট করে তো তাদের যেতে হচ্ছে শুনানির জন্য, এটা কি চাইলে এড়াতে পারতো না নির্বাচন কমিশন? পাপিয়ার এই প্রশ্নটা ধরেই তো আমাদের রাজ্যে নির্বাচন কমিশন কিভাবে কাজ করছে সেটা প্রতিদিন আমরা চুলচেরা আলোচনা করতে পারতাম, এবং তাতে নির্বাচন কমিশনের কাজটা আরও সুষ্ঠুভাবে হওয়ার সম্ভাবনা, বাস্তবতা থাকতো। কিন্তু আমরা তো সুযোগ থেকে এই রাজ্যের মানুষ হিসেবে বঞ্চিত, কারণ এই রাজ্যে এসআইআর শুরু হওয়ার আগের থেকে যে এবং হিংসার রাজনীতি আমরা এসআইআরকে কেন্দ্র করে শুরু হতে দেখলাম, সেটা ভারতবর্ষের স্বাধীনতার পর, আমি আন্ডারলাইন করছি, ভারতবর্ষের স্বাধীনতার পর এবং এই মুহূর্তে ভারতবর্ষে যতগুলো রাজ্যে এসআইআর চলছে, কোনো কালে এই ধরনের চেহারা ভারতবর্ষের মানুষের দেখা সম্ভবপর হয়নি। কেন এটা হচ্ছে? একটা এসআইআরকে কেন্দ্র করে স্বাভাবিক কনস্টিটিউশনাল এক্সারসাইজ, তাকে কেন্দ্র করে যখন এই রাজ্যে কাজটা শুরু হবে, তার আগের থেকে শাসক দলের জনপ্রতিনিধিরা তাদের প্রকাশ্য মঞ্চ থেকে যে হিংসার ভাষা প্রয়োগ করেছে, এসআইআর করতে দেবে না বলছে, এগুলো কেন করছে, কি কারণে, কিসের ভয় তারা করছে? এটা তো কোনো রকম তাত্ত্বিক চর্চার জায়গা নয়, পারফেকশন ইমপ্রুভ করবার জায়গা নয়। এটা এসআইআরকে কেন্দ্র করে একটা রাজনীতি আমরা আমাদের রাজ্যে দেখতে পাচ্ছি। 2 নম্বর কথা, যে কোনো আঞ্চলিক দলের নেতা, জাতীয় দলের নেতা, তাদের নির্বাচন কমিশনের অফিসে যাওয়ার অধিকার রয়েছে, অতীতেও গিয়েছে, এখনও যাচ্ছে, ভবিষ্যতেও যাবে। এটা একদমই গুরুত্বপূর্ণ বিষয় নয়, কারণ ভারতবর্ষের যে নির্বাচন কমিশন, রাজ্যের নির্বাচন কমিশন, নির্বাচনকে কেন্দ্র করে যখন বলে দিয়েছি যায়, তখন প্রত্যেকটা রাজনৈতিক দল তার কথাবার্তা বলতে যায়। কিন্তু একটা উদাহরণ দেখানো হোক যেখানে নির্বাচন কমিশনের অফিসকে কেন্দ্র করে যে ডেমনস্ট্রেশনের নাম করে যে কাণ্ড কারখানাটা চলছে, এটা তো ভারতবর্ষে কোনো রাজ্যে, আমি বলছি মাইন্ডেড, স্বাধীনতার পর থেকে কোনো রাজ্যে এসআইকে কেন্দ্র করে আমরা কখনো দেখি না। তার সঙ্গে আপনাকে এইটা সংযোজন করতে হবে। আমি বলছি এটাও দেবাশিস দা আপনাকে তার সঙ্গে যুক্ত করতে হবে, সেটা হচ্ছে পুলিশকে অ্যাকশন মুডে দেখা যাচ্ছে না। মানে যখন ধরুন একদম ঘেরাও করার চেষ্টা হচ্ছে, একদম ব্যারিকেড ডিঙিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, পুলিশ অ্যাকশন নিচ্ছে, অ্যাকশন মুডে দেখা যাচ্ছে না। এইটা সুরজিৎ, তুমি এত পুরনো সাংবাদিক, এটা আমাকে একটা গোলমেলে প্রশ্ন করছো। পুলিশকে নির্বাচনকে কেন্দ্র করে আমাদের রাজ্যে 2011 পরবর্তী সময়কালে পঞ্চায়েত, পুরসভা, লোকসভা, বিধানসভা যত নির্বাচন হয়েছে, যে মুডে পুলিশকে থাকবার কথা তুমি কোনো একটা ক্ষেত্রে দেখেছো? তাহলে আজকে হঠাৎ বিএলও অফিসের সামনে প্রত্যাশিত, কিন্তু দুর্ভাগ্যজনক আমরা আমাদের রাজ্যে সেটা দেখতে পাই না। এইখানটাতে তো আমাদের রাজ্যের যে রাজনীতির সংস্কৃতি, রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করবার যে সংস্কৃতি, সেটা যে তলানিতে থেকে গেছে, সেটা যে অরাজনৈতিক হয়ে পড়েছে, কুরাজনীতির শিকার হয়েছে, এটা তো তার প্রমাণ। একটাই তো মাত্র কথা এসআইকে কেন্দ্র করে, যে সমস্ত নাগরিক, যারা ভারতীয় নাগরিক, তাদের নাম এসআইআরে থাকবে, এবং যাদের নাম এসআইআরে থাকার কথা নয় তাদের নাম বাদ যাবে। সেটাকে নিয়ে যেরকম সজল রাগ করবে, কিন্তু সেটাকে নিয়ে যেরকম আগমার্খা টিয়া পাখির ফোরকাস্ট করা উচিত ছিল না, যে এত মানুষের নাম বাদ যাবে। আবার তাকে কেন্দ্র করে এই রাজ্যের যে শাসক দল যে ভাষায় নির্বাচন কমিশনকে এবং তার মানে আমি তন্ময় ঘোষের কাছে আসবো, যেটা দেবাশিস দা বলছেন, যে পুলিশ বেগবাগানে লাঠি উঁচিয়ে পেটাতে পারে, লাঠি চার্জ করতে পারে, সেই পুলিশ এনএস রোডে সিইও দপ্তরের সামনে হাত গুটিয়ে বসে থাকে। তার উল্টো দিকে যারা আন্দোলনটা করেন তারা তৃণমূলপন্থী বিএলও। না, এই যে তৃণমূলপন্থী বিএলও এইভাবে ট্যাগিয়ে দিলে হবে না। এতজন বিএলও মারা গেছেন,
তার দায়িত্ব তো নিতে হবে। সব মিলিয়ে তো বলছি 40 জনের বেশি, সব মিলিয়ে 40 জনের বেশি মানুষ মারা গেছে না, বিএলও এবং সাধারণ মানুষ মিলে। আচ্ছা 40 জনের 10 জনের নাম সাধারণ মানুষ মিলে 40 জনের 10 জনের নাম বলুন। নাম সে আমি দেখে বলে দিতে পারি, আমি তো নামের লিস্ট নিয়ে বসে নেই। কিন্তু বক্তব্য হচ্ছে যে তন্ময় বলেনি, কারণ তন্ময় বলে এটা বলতে চাইছে বিরোধীরা, তন্ময় সেই কারণে বিরোধীরা সভা করলে, বিরোধীরা মিছিল করলে তখন আদালতকে যেতে হয় না, এবার আদালতে যেতে হয় অনুমতি আনতে। ওখানে বিক্ষোভ কর্মসূচি হচ্ছে, তোমরা একটা কথা বলো যে এতদিনের মধ্যে এমন হয়ে গেছে যে তাদের সিকিউরিটি পুরো ভেঙে পড়েছে, এরকম অবস্থা তৈরি হয়েছে, কিচ্ছু হয় না। সিওর গাড়ির সামনে শুয়ে পড়তে দেখেছি আমরা। সিওর দপ্তর চেঞ্জ করার কথা ভাবতে হবে কেন একটা এসআইআর কে নিয়ে? আন্দোলন করার অধিকার আছে, সেই আন্দোলন হচ্ছে, মানুষ যদি আন্দোলন করে সেই আন্দোলন সেটা হচ্ছে করতে দিতে হবে। ভারতবর্ষে এসআইআর এর কাজকে কেন্দ্র করে একটা উদাহরণ দাও যে কোন রাজ্যে নির্বাচন কমিশনের অফিসে নির্বাচন কমিশনারকে বিশেষ ক্যাটাগরি সিকিউরিটি কোন রাজ্যে এটা বলা হয়েছে নির্বাচন এসআইআর ঘোষণার সঙ্গে সঙ্গে আমি সজল ঘোষের কাছে আসবো, যেটা বলতে চাইছেন তন্ময় ঘোষ, আমি এই ঘোষ থেকে ওই ঘোষের কাছে যাবো প্লিজ। আমি সজল ঘোষ, আমি বলছি সজলদা, তার মানে যেটা তন্ময় ঘোষ বলতে চাইছেন, সিইওর মতন একজন সাংবিধানিক পদাধিকারী ব্যক্তি, তিনি ব্যাকডোর দিয়ে তাকে বেরোতে হচ্ছে, এইটা খুব স্বাভাবিক একটা ছবি, এইটা তন্ময় ঘোষ আকার ইঙ্গিতে বোঝাতে চাইলেন। হ্যাঁ স্বাভাবিক, ওর রাজ্যে এটাই স্বাভাবিক। আমার বক্তব্য হচ্ছে যেখানে কম্পার্টমেন্টাল পেয়ে মুখ্যমন্ত্রী হন, হ্যাঁ সেখানে সিইওকে ব্যাকডোর দিয়ে বেরোতে হবে, তার পুলিশ থাকলে এটা স্বাভাবিক। আর বলছেন না 2 কোটির নাম কোত্থেকে এসছে, 2 কোটি কেউ আমাদের দলের বলেনি, একমাত্র 2 কোটি শব্দটা যিনি বলেছেন তিনি হচ্ছেন 1 কোটি 20 লক্ষ। দাদা 1 কোটি চলে এলেন কেন? 2 কোটিটা শেষ করেনি ভাই, শেষ করেনি। 2 কোটিটা বলেছেন স্বয়ং মমতা ব্যানার্জি, আর 1 কোটি 20 লাখ, 1 কোটি 10 লাখ যদি কেউ বলে থাকে, সে পারমুটেশন কম্বিনেশনের অঙ্ক বসেছে। মমতা ব্যানার্জি 2005 সালে যে কথাটা বলেছিলেন যে 1 কোটি অনুপ্রবেশকারী আছে, সেইটা দেখে তারপর তা হয়নি, তারপর থেকে তো আর হয়নি। আমি আপনাকে বলছি শুনুন, যে এই আপনারা যে বলছেন না 40 জন মারা গেছে, এই মারা গেছে, সেই মারা গেছে, আমি বলছি এসআইআর শুরুর আগে মারা যাচ্ছিল আতঙ্কিত ভোটার, এসআইআর শুরু হওয়ার পরে মারা যাচ্ছে বিএলও, আর এসআইআর শেষ হলে মারা যাবে তৃণমূল। এটা একদম ভবিতব্য, এটা ধরে নিয়ে চলছেন। সেই কারণেই এত ব্যথা, সেই কারণেই এত চিৎকার, সেই কারণেই এত জ্বালা। কাকলিদির ব্যাপারটা বলুন, যে উনি এত বড় শিক্ষিত, ছেলে ডাক্তার, বউ ডাক্তার, মেয়ে ডাক্তার, স্বামী ডাক্তার, নিজে ডাক্তার, ফর্ম ফিল আপ করতে জানে না, তৃণমূলে আসলে এই অবস্থা যে হয়, একটা সরকার, একটা মানে এতবারে সাংসদের, সেটা আজকে না হলে আমরা জানতে পারতাম না। যেগুলো বাচ্চা 18 বছরের ছেলেমেয়েরা বা 25 বছরের ছেলেমেয়েরা যেগুলো করতে পারছে, সেগুলো উনি পারছেন না। অতএব এই অপদার্থ লোকেদের আর থাকারই অধিকার। আমি শুধু একটু তন্ময়ের কাছে যাওয়ার আগে শুধু ছবিটা আমি আরেকবার বলবো বড় পর্দায় দেখাতে। এইটা হচ্ছে কাকলি ঘোষ দস্তিদারের মায়ের এনুমারেশন ফর্ম, যেখানে বাদিকটা অর্থাৎ 2002 এর যেটা, সেটা খালি রয়েছে এবং বিএলও নিচে লিখে দিয়েছেন লোড লিঙ্কেজ। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যেটা সজলদা বলেছিলেন আগে, সজলদা বলতে দিন। আমরা একেবারে পোস্টটাও আরেকটু দেখে নেব, সিও দপ্তরের তরফ থেকে যেটা পোস্ট করা হচ্ছে সেটাও দেখবো, তার আগে এনুমারেশন ফর্মটা আমরা দেখছি। এইভাবে লেখা করে দেয় কেউ সম্ভব? এটা আপনি দেখেন এইভাবে কি করে? হ্যাঁ, পুরো ফ্যামিলি ডাক্তার, বাড়ি আইসোলেশন ডাক্তার, একেবারে বিএলও লিখে দিয়েছে। হ্যাঁ, তন্ময় এই দেখুন সিও ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে যে পোস্টটা করা হয়েছে সেটাও আমরা রাখলাম, একই ব্যাখ্যা। তন্ময় ঘোষ, এবার বলুন। না আসছি, এটা আসবো, হ্যাঁ আসবো না 10 সেকেন্ড আপনারা বলতে দিন। আমি বলছি এবার উল্টো দিকে তার ডিফেন্সেও তো কিছু বলার থাকতে পারে। হ্যাঁ, প্রথম কথা, একটা জিনিস অনেকক্ষণ আগে বলেছেন, এই ভুতুরে ভোটার এবং তৃণমূল কংগ্রেস বিদায় নেবে, সেই বিষয়ে ভুতুরে ভোটার নিশ্চয়ই তোমাদের কাছে তথ্য আছে, তোমরাই দেখিয়েছো যে নামগুলো বাদ গেছে, তার মধ্যে সব থেকে বেশি যে নাম বাদ গেছে তার 3টে বিধানসভায় হচ্ছে বিজেপির বিধায়ক আছেন। না আসি, তার মানে এই যে বললেন যে ভুতুরে ভোটার না থাকলে তৃণমূল থাকবে, তাহলে 3টে বাদ গেছে। এইবার হচ্ছে উল্টো কথা বলছেন,
তার মানে 3টে বিজেপি বিধায়ক, তার আমার মানে বলছি, ভোটার লিস্টে নামটা কে তোলে? মেনে কে নিলেন কাটে? আপনারা ভুতুরে একটু ভোটার বলতে দিয়ে দিন, জিতেছেন। সজল দা। এক, দ্বিতীয় কি কথা বলছেন হচ্ছে আপনি? আপনি ভুলভাল বললেন কথাবার্তা। উত্তর কলকাতায় যত কাটা না, গেছে, না, না। দক্ষিণ কলকাতায় যত কাটা গেছে, আপনাকে ভারতবর্ষে কোথাও কাটা যায়নি বোধহয়। 3টে নাম দিলাম তো, আবার বলছেন প্লিজ উত্তর দেখে নিন, কলকাতার কথা বলুন, প্লিজ দেখে নিন। দক্ষিণ কলকাতার কথা বলুন, একবারে দক্ষিণ ভবানীপুরের কলকাতার কথা যখন বলুন। হচ্ছে তখন একবার দেখিয়ে নিই। আপনাদের সেই প্রতিবেদন সামনে রাখবো। দেখুন, একদম এসআইআর পর্ব শুরুর পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কোনো নাম যাতে না বাদ পড়ে সেটা কিন্তু নিজেদের কর্মীদের গিয়ে খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছিলেন তিনি। আর খসড়া তালিকার প্রকাশের পর আজ থেকে আপনারা জানেন যে এসআইআর এর শুনানি প্রক্রিয়া শুরু হয়েছে। ফিরহাদ হাকিম তিনি নিজের পাড়ার স্কুলে গেলেন শুনানি কিভাবে হচ্ছে সেটা খতিয়ে দেখতে। মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুর এবং ফিরহাদ হাকিমের কেন্দ্র কলকাতা বন্দর এলাকার একাধিক ভোটার অভিযোগ তুললেন যে 2002 এর তালিকায় নাম থাকা সত্ত্বেও তাদের শুনানি পর্বে ডাক পড়েছে। দেখুন কি অভিযোগটা। 2002 এর ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও কাউকে শুনানিতে ডাকা হয়েছে। কারো আবার এনুমারেশন ফর্মের কিউআর কোডে সমস্যা থাকায় তলব করা হয়েছে শুনানিতে। মুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্র ভবানীপুর ও কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের কেন্দ্র কলকাতা বন্দরে এমনই নানা অভিযোগ সামনে এসেছে। ভুল ম্যাপিং করেছে নির্বাচন কমিশন, তার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। 3 পুরুষ থাকার পরেও তাকে কেন যে ডাকা হলো কেউ জানে না। ইলেকশন কমিশন তো চিরতরে নাম বাদ দিয়ে দেয়নি, ডেকেছে, কাগজপত্র পরীক্ষা করবে, সব কিছু পরীক্ষাতে যদি ঠিক হয় তাহলে নাম আবার উঠবে। এতে বিজেপির কোথায় গালি খাওয়ার জায়গায় না, লাগাতার বিজেপিকে গালি দিয়ে যাচ্ছে। ভবানীপুরের অন্তর্গত মিত্র ইনস্টিটিউশনের নতুন ভবন, এই কেন্দ্রের ভোটার খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই কিউআর কোডের সমস্যার কারণে শুনানিতে ডাকা হয়েছে বলে দাবি বছর 69-এর এই ব্যক্তির। 2002-তে আপনার নাম ছিল? হ্যাঁ, 2002-তে আমার নাম ছিল। ফিল আপ করি, ফর্মে কোনো ভুল নেই, কিন্তু কিউআর কোড আমাদের যে বিএলও ছিল সে বলছে আপনার কিউআর কোডে একটু ভুল আছে, সেই জন্য ম্যাচিং হচ্ছে না। মিত্র ইনস্টিটিউশনে যদিও ভেতরে যাওয়া যাবে না, কিন্তু বাইরে থেকে যে ছবিটা রয়েছে সেখানে যেমন নিরাপত্তার বিষয়টা রয়েছে, যেমন পুলিশের প্রহরা দেখতে পাচ্ছি, এবং ভেতরের কিন্তু রয়েছে ইআরও, এইআরও এবং তার সঙ্গে বেশ কিছু ভোটাররাও কিন্তু আসছেন। শুনানিতে ডাকা হয়েছে 80 ছুঁই এই বৃদ্ধকেও। আপনার 2002-তে নাম ছিল তো? কি অসুবিধা, মানে কি লিস্টে কি অসুবিধা আছে? ও জানে, যে ডেকেছে ওরা জানে। অন্যদিকে ফিরহাদ হাকিমের কেন্দ্র কলকাতা বন্দরের হরিমোহন ঘোষ কলেজেও এদিন শুনানি হয়। এই বিধানসভার অন্তর্গত ফতেপুর ভিলেজ রোডের বাসিন্দা, পেশায় দর্জি, বছর 55 শেখ সৈফুদ্দিন। তার দাবি 2002 এর তালিকায় নাম থাকা সত্ত্বেও শুনানিতে ডাক পড়েছে। 2002 নাম আছে আমার, ওই জন্য তার সঙ্গে আমাকে ডেকেছে। একই দাবি ওই এলাকারই বাসিন্দা বছর 60-এর মনসুর আলীরও। কি 2002 এর তালিকায় নাম ছিল? আমার তো নাম আছে 2002, তারপরেও ডেকেছে। ডকুমেন্টস দেখ, ওই কিচ্ছু আমাকে বলিনি, ডকুমেন্ট। এখন কাজটা হলো না, যাও 200-400 টাকা কাজ হতো, সেইটা লস করে এখন এখানে এসে দাঁড়িয়ে আছি। আমরা রয়েছি মোমিনপুরের, এটা হচ্ছে সিপিসি রিমাউন্ড রোড ইনস্টিটিউশন, এবং সেখানেও কিন্তু একটা ভোটারদের ডাকা হয়েছে। এবং আগে ছবিটা দেখাবো, এখানে দেখতে পাচ্ছ একবার স্কুলে যখন প্রবেশ করা হচ্ছে সেখানে একটা বেঞ্চ পেতেছেন যারা এখানকার স্থানীয় তৃণমূলের নেতৃত্ব, তাদের তরফ থেকে কিন্তু তারা বলছেন তারা ভোটারদের হেল্প করার জন্য এখানে কিন্তু বেঞ্চ পেতেছেন। এবং তারপর ভেতরে পুলিশ দেখতে পাচ্ছে এবং সেখান থেকে যে হিয়ারিং, সেই হিয়ারিং শুরু হয়েছে। শুনানি শুরুর পরপরই মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে তৃণমূলের প্রতিনিধি দল। এসআইআর পর্ব এবং এর শুনানি সংক্রান্ত একাধিক অভিযোগ চিঠি আকারে তুলে দেওয়া হয় সিইওর হাতে। যে লক্ষ্য ধরে দিয়েছে একটা রাজনৈতিক দল যে 2 কোটি আমাদের তাড়িয়ে দিতে হবে, সেই 2 কোটির দিকে লক্ষ্য রেখে এই 58 লক্ষ হলো একবার, তারপরে এই ধরনের ডিসপোজাল করে 1 কোটি 34 লক্ষ না 36 লক্ষ সেটাও হবে, ওসব চলবে না। আমরা তার বিরুদ্ধে আওয়াজ তুলেছি এবং এসব আমরা মেনে নেব না। জনগণের কোনো অসুবিধা নেই, জনগণ হাসি মুখে এসআইআর মেনে নিয়েছে, জনগণ হাসি মুখে হিয়ারিংও মেনে নিয়েছে। যত অসুবিধা তৃণমূল কংগ্রেস, যাদের হিয়ারিংয়ে যেতে হবে না, অসুবিধা তাদের, চিৎকার করছে তারা। অতএব রাজনৈতিক অভিসন্ধি নিয়ে যারা এই জাতীয় নোংরা খেলা খেলছে তাদের নোংরা খেলা খেলতে দিন, হিয়ারিং হবে। 7ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এসআইআর এর শুনানি পর্ব। শুনানির পর 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। পার্থপ্রতিম ঘোষ, রুমা পাল, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ।
বিক্রম, এই বাদ যাওয়ার নিরিখে দেখা যাচ্ছে 12টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে 1 নম্বরে রয়েছে উত্তরপ্রদেশ। 2,89,00,000 নাম বাদ গিয়েছে, যেটা শতাংশের বিচারে দেখা যাচ্ছে 18.7%। বিজেপি শাসিত রাজ্যে যেখানে সব থেকে বেশি ভোটারের নাম বাদ যাচ্ছে, এবং কয়েকদিন আগে দর্শকদের আমি মনে করাবো, সেখানকার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি বলছেন যে 4 কোটি নামের একটা গ্যাপ পাওয়া যাচ্ছে ভোটার তালিকায়, যার বেশিরভাগ হচ্ছে বিজেপির ভোটার। কিন্তু এই যেখানে এইভাবে কমিশনকে কাট করা এই রাজ্যে তোলা হচ্ছে, অন্য কোনো রাজ্যে এমনকি উত্তরপ্রদেশে পর্যন্ত তুমি দেখতে পাবে না। দেখুন, এই রাজ্যে একবারে শাসক দল পুরোপুরি ইলেকশন কমিশনকে অ্যাটাকের মুড নিয়েছে, এবং অ্যাটাক করাটাই একটা স্ট্র্যাটেজিগত কারণ নিয়েছে, কারণ পশ্চিমবাংলায় সামনাসামনি নির্বাচন আছে। এই সময়তে স্ট্র্যাটেজিগতভাবে আমার যেটা মনে হচ্ছে, শাসক দল এইটাকে কেন্দ্র করে যারা শাসক দলের সাপোর্টার আছে বা যারা শাসক দলের লোকজন আছে তাদেরকে একটা বুস্ট আপ করার চেষ্টা করছে যে আমরা এটা ইলেকশন কমিশনের বিরুদ্ধে হোক, সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধে হোক, একটা লড়াই করতে চাইছি। কিন্তু দেখুন, এইটা একটা ইলেকশন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, কনস্টিটিউশনাল বডি, তারা তাদের ইন্ডিপেন্ডেন্টলি তাদের নিজস্ব ডিসিশন নিচ্ছে, নিজস্ব ডিসিশন নিয়ে প্রচুর মানুষের নাম তারা ড্রাফট রোলে তুলেছে। এর পরবর্তীকালে হিয়ারিং হচ্ছে, হিয়ারিং হওয়ার পরে যেসব মানুষদেরকে তারা সঠিক মনে করবেন তারা তাদের নাম তুলবেন। কারোর যদি কোনো সমস্যা হয় তারা নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করবেন, তার পরবর্তী প্রসেস তাতেও যদি সমস্যা হয় তারপরে আদালত আছে, আদালত বিচার করবে। এটা তো একটা নর্মাল বিষয়, যেটা এর আগেও হয়েছে, এখনও হচ্ছে, ভবিষ্যতেও হবে। কিন্তু পশ্চিমবঙ্গ ছাড়া আপনি যদি ভারতবর্ষের অন্য কোনো রাজ্য দেখেন, কোনো রাজ্যতেই কিন্তু নির্বাচন, তুমি যদি অবিজেপি শাসিত রাজ্য দেখো সেখানেও এটা হচ্ছে না। না, অবিজেপি শাসিত কোনো রাজ্যে কোথাওই নির্বাচন কমিশনকে এইভাবে অ্যাটাকের লাইনে কোনো রাজনৈতিক দল যায় না, যেটা পশ্চিমবাংলা ব্যতিক্রম। আরও বেশি ব্যতিক্রম এই যে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও হচ্ছে, সেখানে পুলিশের কোনো ভূমিকা নেই, পুলিশই ওইটা মদত দিচ্ছে যাতে করে কিনা আরও বেশি করে ওখানে বিশৃঙ্খলা তৈরি হয়। কারণ এইটা একটা রাজ্যের মানুষের কাছে এটা একটা চিত্র হিসাবে তুলে ধরতে চাইছেন যে তৃণমূল কংগ্রেস বা এই যে রাজ্য সরকার যারা পরিচালনা করছেন পশ্চিমবঙ্গে, তারা কতটা শক্তিশালী এবং তারা কতটা এটা নিয়ে লড়াই করছেন, এরকম একটা বাতাবরণ সৃষ্টি করার স্ট্র্যাটেজিক্যালি চেষ্টা করছেন বলে আমার মনে হয়। কিন্তু এটা সম্পূর্ণ আমার মনে হয় ভোটার যারা বা যারা মানুষ যারা ফর্ম ফিল আপ করেছেন, সে যে কোনো রাজনৈতিক দলেরই হতে পারেন না কেন, তারা কিন্তু এই এসআইআরে, আমি বারবারই একটা কথা বলছি, তারা কিন্তু দেশের কাজ করছেন। কারণ 20 বছর হয়ে গেল বা 15 বছর পর পর কিন্তু ভোটার লিস্টের একটা রিভিশন দরকার আছে। সারা পৃথিবীতে সেটা হয়, ভারতবর্ষে সেটা ব্যতিক্রম হতে পারে না। একদম আপনি যেটা বলছেন, আমি একটু রাজ্যের গুলো হিসেব দেখাই। তামিলনাড়ুতে 12.57% নাম বাদ পড়েছে, গুজরাটে 9.95%, ছত্তিশগড়ে 8.76%, কেরালাতে 6.65%, আর পশ্চিমবঙ্গে 5%-এর কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, 5.79%। আমি পাপিয়া তোমার সঙ্গে যোগ করব, উত্তরপ্রদেশ কিন্তু 18.7%, মানে সর্বোচ্চ বাদ যাওয়া তালিকায় 1 নম্বর। তার মধ্যেও দেখুন আজকে যে ম্যাপিং, বেশ কিছু জায়গায় এই যে কাকলি ঘোষ দস্তিদার, তার নাম বাদ গেল। আচ্ছা, উনি কি জানতেন এতবার টিভিতে, এতবার ইলেকশন কমিশন ওই তাদের যে ছোট ক্লিপিং, ভিডিও ক্লিপিং, তাতে বলছে সব কিছুতে 2002-এর নামটা ওখানে দিতে, যে কোথায় ছিল সেটা। কেন আপনার কি মনে হচ্ছে শাসক দল এটা কেন করছে? নির্বাচন কমিশনকে চাপে রাখছি, মানে ভোট ব্যাংকের কথাটা মাথায় রেখে ইচ্ছাকৃতভাবে এই ন্যারেটিভটা তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু ইলেকশন কমিশন ওটা প্রকাশ করে দিয়ে ওনার গন্ডগোলটা করে দিলেন। নিশ্চয়ই বিএলও লিঙ্কেজ, বিএলও নিশ্চয়ই তাকে বলেছিল আপনি বাদিকের এটা ফিল আপ করুন, নাহলে আপনার কিন্তু হবে না। উনি করেননি, ওনার পরিবারের কেউ করলেন না। এবার তারপরে বেরিয়ে আসলো, এবং বেরিয়ে আসার পরে 2002-এর লিঙ্কেজ পাওয়া গেল না। তো এখন উনি বলতে শুরু করলেন, খুব ভাগ্য ভালো যে এই যে প্রযুক্তির যুগে এগুলো সবাইকে চোখের সামনে দেখিয়ে দেওয়া যাচ্ছে, এই জিনিসগুলো করা উচিত না। রাজনীতি নিশ্চয়ই আমরা করব, কিন্তু এই যে মিথ্যার রাজনীতি, এটা কিন্তু ঠিক মতো উচিত নয়। সাধারণ মানুষের মধ্যে ভুল যাচ্ছে, এবং শাসক দল এই ন্যারেটিভ তৈরি করতে চাইছে, কিন্তু শাসক দল সাধারণ মানুষের কাছে, এই রাজ্যের জনগণের কাছে ভুল বার্তা পৌঁছচ্ছে বলে রবীন্দ্রনাথ বাবু মনে করছেন। তন্ময়ের কাছে আসবো, কিন্তু তার আগে আপনাদের সামনে রাখবো এসআইআর নিয়ে শুনানি পর্ব শুরুর দিনই আজকে এই নিয়ে কি প্রতিক্রিয়া দিয়েছেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। দেখুন, আজ এসআইআর এর হিয়ারিং শুরু হলো, এবং সেদিনকেই একেবারে এসআইআর প্রক্রিয়া নিয়ে, জাতীয় নির্বাচন কমিশন নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রশ্ন তোলা হলো যে এই রাজ্যে যে 1 কোটি রোহিঙ্গার কথা আপনারা বলেছেন, একাধিকবার আপনারা বলেছেন 1 কোটি রোহিঙ্গা বাংলাদেশি ভোটার রয়েছে, তারা বললো যে এই 1,36,00,000 ফিগারটা নির্বাচন কমিশন কি করে পেল, 7 কোটি নাম কিভাবে একদিনে 16ই ডিসেম্বর যাচাই হয়ে গেল। বিহারে
তারা একটা সংখ্যা দিয়েছিলেন এবং তারপর দেখা গেল যে একেবারে এখানেও অনেককে ডিসক্রিমিনেন্সি তালিকায় দিয়ে দেওয়া হলো। আপনার কীভাবে? প্রথম কথা বলি, আমি আমার কথাটাই বলি। আমাদের দলের অনেকেই একই সুরে বলেছে, কিছু শব্দের ভিন্নতা থাকতে পারে। সেটা আমরা প্রথম থেকেই বলেছি যে এসআইআর নট নিউ। স্বাধীনোত্তর ভারতবর্ষে ভারতের নির্বাচন কমিশন যারা পরিচ্ছন্ন ত্রুটিমুক্ত ইলেকটোরাল রোল তৈরি করার জন্য যাকে সংবিধানের 324-এ দায়িত্ব দেওয়া হয়েছে, তারা এর আগে 8 বার করেছেন। শেষ 2002-এ পশ্চিমবঙ্গ হয়েছে, 2003-এ ভোটার তালিকা বেরিয়েছে। সেই ভোটার তালিকায় 27 লক্ষ নাম বাদ গেছিল। সেই ভোটার তালিকার ভিত্তিতে নির্বাচন হয়েছিল। 42-এর মধ্যে একটা মাত্র আসনে তৃণমূল কংগ্রেস 2004-এ জিতেছিল, মমতা ব্যানার্জি মাত্র 98,000 ভোটে দক্ষিণ কলকাতা থেকে। তৃণমূল কংগ্রেস প্রথম থেকে এসআইআরের বিরোধিতা করার মধ্য দিয়ে পরিচ্ছন্ন ভোটার লিস্টের বিরোধিতা করেছে। আপনি যদি আমার কথা বলেন, আমি বলেছি 4 রকমের ভোটারের নাম চূড়ান্ত ভোটার তালিকায় আইন অনুযায়ী থাকা উচিত নয়, থাকবে না। তারা কারা? মৃত, ডবল ট্রিপল এন্ট্রি, ভুয়া ভোটার মানে একদম অস্তিত্বহীন, আর চতুর্থ হচ্ছে বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারী যুক্ত রোহিঙ্গা যারা মায়ানমার থেকে এসে কক্সবাজারে ছিলেন, পরে মমতা ব্যানার্জির সৌজন্যে খোলা থাকা সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে এবং ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছেন। তন্ময়, আমি শুধু তন্ময়ের উত্তর দেওয়ার আগে আমার একটা বিজ্ঞাপনের একটা অংশের কথা খুব মনে পড়ে যাচ্ছিল। ছোটবেলায় একটা ওয়াশিং পাউডারের বিজ্ঞাপন ছিল, তার ট্যাগলাইন ছিল যে দাগ আচ্ছে হতে হ্যাঁ। আমি বলছি তৃণমূল কংগ্রেস কি মনে করে যে দাগ সত্যি আচ্ছে হতে হ্যাঁ? সেই কারণে এই দাগটা রেখে দিতে চাইছে তৃণমূল, যে কারণে এসআইআর এর বিরোধিতা। অন্তত তন্ময়দা, শুভেন্দু অধিকারী তাই তো বোঝাতে চাইলেন। শুভেন্দুবাবু সংবিধানের 324 নম্বর ধারার কথা বললেন, আমি সংবিধানের 325 নম্বর অনুচ্ছেদটা একটু ওনাকে স্মরণ করিয়ে দিতে চাই আপনাদের মাধ্যমে। 325 নম্বর অনুচ্ছেদে পরিষ্কারভাবে লেখা আছে, জাতীয় নির্বাচন কমিশন ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে সরকার গঠন করবে। এই কথাটা লেখা আছে। সেখানে উনি প্রথমেই একটা ধর্ম টেনে একটা কথা বললেন। আপনি পরিষ্কার করে বলুন। হ্যাঁ, মুসলিম টেনেছেন তো, বাংলাদেশি মুসলিম বলেছেন। এবার আমাকে বলুন, আপনারা বলুন বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা, এই কথাটা বলেই তো আজকে এই অবস্থা তৈরি করেছেন আপনারা। এটা বলেই তো এই অবস্থা তৈরি করেছেন। আপনি বলুন 1,83,000 বাদ গেছে, তাহলে 1,20,00,000। হ্যাঁ, সিএতে এইবার আসছি আপনার কথায়। সিএতে আমাদের রাজ্যে মুসলিমদের যে কনস্টিটিউয়েন্সিগুলো আছে মুসলিমদের, সেখানে নাম বাদ গেছে 0.6%। দাঁড়ান শেষ করি। মতুয়াদের এখানে অ্যাভারেজ বাদ গেছে 9%। এই এবিপি আনন্দ তথ্য, আমার তথ্য না। এইবার বক্তব্য আপনাদের বিধায়ক অসীম সরকার বলেছেন 1 লক্ষ 2 লক্ষ নাম বাদ গেলে যাবে মরুক ওরা। আপনাদের বিধায়ক বলেছেন তারপরে আমার বক্তব্যটা হচ্ছে যে এই যে শুভেন্দুবাবু বারবার বলছেন আজকে এত কিছু ঝামেলা, এবং যেটা সজলদা শুরু করেছিলেন যে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী, আমি বলছি সার্টিফিকেট দেখান না দেখাতে পারে প্রধানমন্ত্রী। তিনি যখন এই যে কিছুক্ষণ আগে ছবিগুলো দেখাচ্ছিলেন, একজন মানুষ, বয়স্ক মানুষ বলছিলেন আমার তো সব আছে তাও আজকে আমাকে আসতে হচ্ছে। দেখুন, মুসলিম ভোটার, সংখ্যালঘু ভোটার নিয়ে এত চর্চা হচ্ছিল, আমি এবার সংখ্যালঘু ভোটার থেকে সংখ্যালঘু বিধায়কে আসতে চাইবো, যিনি ভরতপুরের বিধায়ক, একটা সময় তৃণমূলের বিধায়ক ছিলেন, এই মুহূর্তে সাসপেন্ডেড। তিনি ওই সংখ্যালঘু ভোট ব্যাংক কনসলিডেট করে তৃণমূলের রাতের ঘুম কেড়ে নিতে পারেন, এমনটা বিভিন্ন অংশ থেকে বলা হচ্ছে। এইখানে আজকে আবার তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আরএসএস এর প্রশ্নে কিভাবে নিশানা করলেন দেখাবো এই প্রতিবেদনে। মুখে মমতা ব্যানার্জি মুসলিম তোষণের কথা বলেন, কিন্তু তিনি
সনাতনী ধর্মাবলম্বী মানুষকেই তোষণ করে যাচ্ছে রাজ্যের ক্ষমতা নিয়ে। ফের হুমায়ুন কবিরের নিশানায় তৃণমূল। এবার নিজের পুরনো দলের বিরুদ্ধেই তোষণের অভিযোগ তুললেন ভরতপুরের বিধায়ক এবং সাসপেন্ডেড তৃণমূল নেতা। মুর্শিদাবাদে নতুন বাবরি মসজিদের শিলান্যাস থেকে নতুন দল তৈরি, পদে পদে তৃণমূলকে চ্যালেঞ্জ করছেন হুমায়ুন। এবার তৃণমূলের আমলে পশ্চিমবঙ্গে আরএসএস এর শাখা বৃদ্ধির জন্য সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন তিনি। 13ই মে 2011 34 বছরের বাম সরকারের পতন ঘটেছিল। সেদিনকে ছিল 558টা বাংলায় আরএসএসের শাখা অফিস। আজকে সেই শাখা অফিস মমতা ব্যানার্জির মানে সমর্থনে 12,000। 2011 সাল থেকে মুসলিম ভোটের সিংহভাগই তৃণমূলের দখলে রয়েছে। ওয়াকিবহাল মহলের মতে তৃণমূলের একচেটিয়া আধিপত্য থাকা সংখ্যালঘু ভোটে হুমায়ুন কবির ভাগ বসালে তা তৃণমূলের জন্য চিন্তার কারণ হতে পারে। বিধানসভা ভোটের মুখে জনতা উন্নয়ন পার্টি নামে নিজের নতুন দল তৈরি করেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। কিন্তু কত আসনে লড়াই করবে তার দল, তা নিয়ে এদিন নতুন দাবি শোনা গেছে তার গলায়। পাশাপাশি এদিন ফের একবার জোট নিয়েও মুখ খুলেছেন হুমায়ুন কবির। আমি 135 বলেছিলাম, আজকের দিনে আমি বলছি 182টা আসনে প্রার্থী দেবো আমাদের জোট সঙ্গীদের নিয়ে। কাকে কটা ছাড়বো, তারা আমাকে কটা ছাড়বে, সেটা তাদের সঙ্গে কথা হবে। বাংলার রাজনীতিতে আগামী দিনে আমি এবং আইএসএফ আমরা এটা জোটবদ্ধ হচ্ছি। তার সঙ্গে IMM আসাদুল্লাহ ওয়াইসির দল যদি যোগদান করে তাদেরও আমি ওয়েলকাম জানাচ্ছি। লড়াই হোক না, অল আউট লড়াই হোক। হুমায়ুনের বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। आपको अगर मंदिर मस्जिद का ही राजनीति करना है तो बीजेपी भी मंदिर बनाने का राजनीति किया और आप मस्जिद बनाने का कर रहे हो। और यही हुमायूं कबीर 2019 में बीजेपी का कैंडिडेट था। बाबरी मस्जिद वाला जो इंसिडेंट हुआ था वो 92 में हुआ था। तो 27 साल बाद आपको रियलाइज नहीं हुआ जब 2019 में जिस पार्टी ने बाबरी मस्जिद तोड़ा था उस पार्टी के कैंडिडेट बनने के लिए आप गए दिल्ली, बीजेपी ज्वाइन किया, तब आपको रियलाइज नहीं हुआ और अब रियलाइज हो रहे हो। আমাদের সাথে এখনো পর্যন্ত অফিসিয়ালি কেউ যোগাযোগ এই ধরনের করেনি, বা আমাদের রাজ্য কমিটির কোনো নেতৃত্বের সাথে এই ধরনের কেউ আলোচনা করেনি। যদি রাজ্য কমিটির কোনো নেতৃত্বের সাথে ভার্বালি আলোচনা করতো সেটাও আমাদেরকে জানাতো, এরকম কোনো খবর আসেনি। কে কত আসনে প্রার্থী দেবেন, কার সঙ্গে কার জোট হবে, কে আবার একলা চলার ডাক দেবে, এসব জানা যাবে ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর। রাজীব চৌধুরী, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.